আপনাদের আজকে টপিক যেটা ছিল সেটা হচ্ছে স্ল্যাব ডিজাইন। এখন স্ল্যাব ডিজাইন করতে গেলে আমরা বলছি অনেক ধরনের স্ল্যাব আছে। সেই স্ল্যাবের মধ্যে আমার দরকার যেটা সেটা হচ্ছে গিয়া এই এক্স সাপোর্টেড স্ল্যাব। মানে হচ্ছে কি আমার একটা স্ল্যাব থাকবে যার স্ল্যাবের চতুর্দিকে সাপোর্ট থাকবে, মানে সবচেয়ে সেফ যে স্ল্যাবটা আপনার আসলে এতদিন ধরে কনস্ট্রাকশন করে আসি। এর মধ্যে আরো কিছু ছিল যেটা যদি আবার দেখা যায় যে এর দৈর্ঘ্য এর প্রস্থের থেকে 2 গুণের বেশি লম্বা হয়ে গেছে, তখন সেটাকে আবার ওয়ান ওয়ে স্ল্যাব করে ডিজাইন করতে হয়। তো স্ল্যাব বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব, একটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। এইটা এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি মোটামুটি ক্লোজ থাকে তাহলে বুঝবেন টু ওয়ে স্ল্যাব, ম্যাক্সিমামই টু ওয়ে স্ল্যাব হয়। আর যেগুলো হচ্ছে কি আপনার এই চতুর্দিকে আছে বাট এইগুলো অনেক লম্বা, মনে করেন দৈর্ঘ্য হচ্ছে কি 20 ফিট আর প্রস্থ হচ্ছে কি 10 ফিটের কম, তখনই সেটা হয়ে যাবে ওয়ান ওয়ে স্ল্যাব। কারণ ওয়ান ওয়ে স্ল্যাব যেটা এদিকে থাকবে সেটা আপনার লোডটা সাইডে ট্রান্সফার করে দিবে, ও অত দূরের মাথায় যাবে না। তো বেসিক্যালি আমার এই হচ্ছে কি আমার আজকে স্ল্যাবের এই পোরশনটা যেটা আমরা এখন ডিজাইন করব। আর ডিজাইন করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি খুব সিম্পল যে মেথডটা ছিল আমাদের বিএনবিসি, যেটা বলছি আমরা কোএফিশিয়েন্ট মেথড। ওই কোএফিশিয়েন্ট মেথডে এই টু ওয়ে স্ল্যাবগুলো ডিজাইন করা। এর জন্য আপনাকে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে কি এই টু ওয়ে স্ল্যাব। আমার তো লোড টোড সবই জানা আছে, কি কি লোড হয়েছে আমরা কিছুদিন আগে মনে করেন। আমি যদি আজকে প্রবলেমটা দেখি, প্রবলেমটা হচ্ছে কি অনেকটা এরকম। মনে করেন আপনি স্ল্যাব ডিজাইন করবেন, এটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে আমার লাইভ লোড আছে কত 40 পিএসএফ, না 40 না 40 পিএসএফ। ফ্লোর ফিনিশ আছে আর পার্টিশন ওয়াল আছে, যেটাকে আমরা বলছিলাম কি ধরনের লোড, সুপার ডেড লোড। আর নরমাল ডেড লোড যেটা সেটা হচ্ছে ওই স্ল্যাবের ওয়েটটা। এখন স্ল্যাবের থিকনেস আমার যত সেটার উপর ওয়েট ডিপেন্ড করবে। আমার স্ল্যাবের থিকনেস যদি 6 ইঞ্চি হয় তাহলে এটার একটা লোড ক্যালকুলেশন করা যায়। সেই লোড ক্যালকুলেশন কি আপনারা জানেন? আচ্ছা, এটা হচ্ছে কি সিম্পল একটা ক্যালকুলেশন। যেরকম মনে করেন আপনারা যদি আমি বলি যে স্ল্যাবের থিকনেস হচ্ছে 6 ইঞ্চি। এখন স্ল্যাবের ইউনিট ওয়েট জানা আছে আমার। এটা সিম্পল একটা ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। মনে করেন সাপোজ স্ল্যাবের থিকনেস হচ্ছে গিয়া 6 ইঞ্চ, তাইলে এটার ইউনিট ওয়েট অফ কনক্রিট, অবশ্যই আরসিসি। হ্যাঁ, আরসিসির ইউনিট ওয়েট হচ্ছে কি আমার কত, 150 পাউন্ড পার ফিট কিউব। হ্যাঁ, স্ল্যাবের লোড ডেড লোড যেটা অটোমেটিক আমার ওই ক্যালকুলেট করে দিত আপনাকে, ওই ইটাজ আপনাকে ক্যালকুলেট করে দিত। সেটা এখন আপনাকে ম্যানুয়াল ক্যালকুলেট করে, যেটা আমি বলছি যে স্ল্যাবটা ডিজাইন করতে হবে ম্যানুয়ালি। ইটাজ আপনাকে স্ল্যাবের ডিজাইন দিবে না কখনো, অ্যানালাইসিস দিবে বাট ডিজাইন দিবে না। তাহলে স্ল্যাবের আরসিসির ইউনিট ওয়েট হচ্ছে কি আমার 150। তাহলে স্ল্যাবের যে লোড সেলফ ওয়েট অফ স্ল্যাব হবে, সেলফ ওয়েট অফ স্ল্যাব, এটা হচ্ছে কি আপনার ইকুয়াল টু হচ্ছে গিয়া এই যে 6 ইঞ্চি, এটাকে 12 দ্বারা ভাগ করলে কত হয়, ফিটে হয়, ইনটু 150। এটা পিএসএফ সরাসরি এককে চলে আসলো। তাহলে আপনি এটা করলে দেখবেন 75 পিএসএফ। এই তো ঠিক আছে। এই হচ্ছে সিম্পল ক্যালকুলেশন যে স্ল্যাবের লোড। এখন যদি এটা আমার 5 ইঞ্চি হইতো তাহলে কত হইতো? এই 5/12, 5/12 ইনটু 150, আমাদের 4 ইঞ্চি থিকনেস হতো। ইঞ্চিতে ইঞ্চি ছিল, ফিটে আনা। না, আমরা তো স্কয়ার ফিট এর চাচ্ছি যে 1 ফিট বাই 1 ফিট স্ল্যাবের থিকনেস ওয়েট কত। এই যে পার পিএসএফ না, পার স্কয়ার ফিট। তাহলে আমার যদি এটা স্ল্যাব থিকনেস যদি আমার কি হইতো, মনে করেন টি যদি 5 ইঞ্চি হইতো তাহলে আমার কত হইতো, ওই যে সেলফ ওয়েট হইতো হচ্ছে গিয়া 5/12 ইনটু 150, কত হয়? দেখেন, আর 62.5 বা সামথিং, 63 পিএসএফ। তাহলে আসলে আমরা স্ল্যাবের এই ওয়েটটা কিন্তু ওরাও ক্যালকুলেট করে, ইটারও ক্যালকুলেট করে। আপনাকে জাস্ট আমি সিম্পল সিস্টেম দেখাই দিলাম যে কোনো কিছু যদি স্ল্যাবের থিকনেস যদি জানা থাকে তাহলে ওয়েট হচ্ছে এটা। এখন কথা হচ্ছে স্ল্যাবের থিকনেস কনফার্ম করবো কেমনে? আমাকে একটা ট্রায়াল দিতে হবে আগে। হ্যাঁ,
এখন স্ল্যাবের থিকনেস কনফার্ম করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কার জন্য? শুধুমাত্র 2A স্ল্যাবের জন্য। 2A স্ল্যাব এজ সাপোর্টেড স্ল্যাব, 2A স্ল্যাবের তো আবার হাজার কয়েক ধরন আছে। 2A এজ সাপোর্টেড স্ল্যাবের জন্য আমরা ওই মানদণ্ড আমলের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়া সাধারণত আপনার থিকনেস এজ 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 মানে বাউন্ডারি সাপোর্টেড যে স্ল্যাবগুলো, মানে যেখানে বিম আছে আর কি, বিম সাপোর্টেড স্ল্যাব, 2A বিম সাপোর্টেড স্ল্যাব। ঠিক আছে? না, পেরিমিটার বাই 180। তাহলে কত হবে? যদি আমার ওই স্ল্যাবটা আমি যদি দেনে থাকি, এই হচ্ছে কি আমার স্ল্যাব, এর মধ্যে সবচেয়ে বড় স্ল্যাবটা ধরবেন। আপনার যে কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল হোক আর যেটাই হোক না কেন, সবচেয়ে বড় স্ল্যাবটা ধরবেন। এখানে তো সব সমান সমান, কোনো সমস্যা নেই। আমার কোনো স্ল্যাব এখানে বড়, এটা ছোট, এটা বড়, যেটা সবচেয়ে বড় স্ল্যাবটা সেটা নেবেন। মনে করেন এখানে সবচেয়ে বড় স্ল্যাব কোনটা? সবকটাই সমান, 25 আর এদিকে 20। তাইলে ওই 25 20, হ্যাঁ। তাইলে পেরিমিটার মানে হচ্ছে কি, এই যে এদিকে কত 25, এদিকে হচ্ছে কি 20, তাহলে পেরিমিটার হয় কত? 2 25 প্লাস 20। এটা হচ্ছে পেরিমিটারের ফর্মুলা। মানে মেন কথা এই 25 প্লাস 20 প্লাস 25 প্লাস 20 এটা টোটাল যোগ করলে 90 হয়, ওই 90টা এখানে লেখা আছে, পেরিমিটার বাই 180। এটা ফর্মুলা, মানে এটা কি এমপিরিক্যাল ফর্মুলা, এটার 180 কি, এটা কোনো ই নেই। মান বলতে কয়েক ধরনের ব্যাপার স্যাপার আছে। একটা হচ্ছে গিয়া একটা ফর্মুলা যেগুলো ডিরাইভ করা যায়, যেরকম ফিজিক্সের সূত্রগুলো। ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ফর্মুলা, এটা একটা থাম্ব রুল। এটা সূত্র বলা যাবে না, এটা থাম্ব রুল। ঠিক আছে? থাম্ব রুল মানে হচ্ছে আমরা এভাবে হিসাব করে নিলাম, হিসাব করলে সাধারণত এটা স্যাটিসফাই করে। এখন এই ফর্মুলা চেঞ্জ হয়েছে, নতুন বিএনবিসি কোডে এই ফর্মুলা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা এখনো আগেই বলছি সিম্পলিফাইড মেথডে এটা দিয়ে হাজার হাজার বছর ধরে, মানে হাজার হাজার বছর না হলো 63 পর থেকে এখন 63 সালের পর থেকে এখন কত 63 সাল আগেও একই ফর্মুলা দিয়ে কাজ করছে, এখনো সবাই এটা দিয়ে করে থাম্ব রুল। যেরকম বিমের স্প্যান যত হয়, ডেপথটা কত ইঞ্চি দিলে আমার মোটামুটি ভাবে বিম স্যাটিসফাই হয়ে যায়। তো এরকম এটাও স্যাটিসফাই হবে ডিফ্লেকশনের দিক দিয়ে, স্ল্যাবের ডিফ্লেকশনের দিক দিয়ে। যাই হোক, তাহলে এটা করলে কত হয়? এটার সাথে যদি আমি, এটা ফিটে আসবে, ঠিক আছে, এটার সাথে যদি আমি 12 গুণ করি, তাইলে এটা কত আসছে? 0.5 ফিট আসছিল। তো এই 0.5 ফিটটাকে যদি আমি 12 দিয়ে গুণ করি, তাইলে আমার আসবে হচ্ছে গিয়া 6 ইঞ্চি। তাহলে আমি বুঝে গেলাম যে আমি স্ল্যাবের থিকনেস যদি আমি স্টার্ট করি 6 ইঞ্চি দিয়ে, তাহলে আমার এই স্ল্যাবে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এর থেকে আসলে কম থিকনেস লাগে, আপনি যদি ডিজাইন করতে যান আসলে থিকনেসের থেকে অনেক কম লাগে, কিন্তু তারপরও আপনার এই ক্রাইটেরিয়াতে 6 ইঞ্চি দেওয়া। হ্যাঁ, সিম্পল একটা টেকনিক। এটা আপনাদের যেটা শিখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, সবচেয়ে সহজ। এর থেকে আর সহজ কোনো ফর্মুলাও নাই, এর থেকে সহজ কোনো উপায়ও নেই। এটা হচ্ছে কি একদম সহজ জিনিস, কেন এটা 2 মিনিট লাগে ক্যালকুলেট করতে। আমি যে কোনো বিল্ডিং এর আমার কিছু করাও লাগবে না, আমি বিল্ডিং এর খালি প্ল্যানটা দেখবো, আমি স্ল্যাবের থিকনেস বলে দিতে পারবো। সেফ, আমি যে কোনো বিল্ডিং এর প্ল্যান দেখে আমি স্ল্যাবের থিকনেস বলে দিতে পারবো, যেটা স্ল্যাবের থিকনেস। যেহেতু আমি বলছি যেটা সব স্ল্যাব সমান থিকনেস দিব, তাহলে সবচেয়ে বড় প্যানেলের যে থিকনেস হবে সেটাকে আমি গোটা দিয়ে দিব। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়া এই স্ল্যাবের আবার কিছু আছে ক্যান্টিলিভার থাকে, বারান্দা, ওই স্ল্যাবের তো একই থিকনেস থাকে। তাহলে ওইটার থিকনেসটা ক্যালকুলেটের জন্য ফর্মুলা হচ্ছে গিয়া L/10। হ্যাঁ, ক্যান্টিলিভারের জন্য ফর্মুলা হচ্ছে গিয়া L/10। হ্যাঁ, ক্যান্টিলিভার এর জন্য ফর্মুলা হচ্ছে গিয়া থিকনেস হচ্ছে গিয়া L/10। মনে করেন একটা বারান্দা আছে, এই হচ্ছে গিয়া আপনার একটা বারান্দা মনে করেন 4 ফিট, 4 ফিট আপনি ক্যান্টিলিভার করে দিয়েছেন। ক্যান্টিলিভার মানে তো বুঝুন ঝুলন্ত, মানে এক মাথায় কোনো সাপোর্ট নাই। তাহলে ওই 4 ফিট হইলে আমার এটার থিকনেস কত লাগে? হ্যাঁ হ্যাঁ, 4/10 সমান কত আসে? হ্যাঁ, 4.8 ইঞ্চি আসে। আচ্ছা, যা উনি ম্যাথ আমার থেকে ভালো পারে। 4 ইঞ্চি স্কয়ার না, সরি। হ্যাঁ, ওটা ফিটে আসবে, ওটাকে 12 দ্বারা গুণ করতে হবে। 4/10 করলে ক্যালকুলেট করলে
সামথিং আছে। হ্যাঁ 4.8 ইঞ্চি রাইট, সহজ উপায় আছে। মানে আমার 48 ইঞ্চি, তো 48 ইঞ্চিকে 10 দ্বারা ভাগ করলে 4.8 ইঞ্চি, মানে আমি ধরলাম 5 ইঞ্চ। কিন্তু আমি তো বলছি আমি স্ল্যাব সব সমান দিব, তাহলে আমি কত দিব? 6। বোঝা গেছে? তার মানে আপনার সাধারণত প্র্যাকটিক্যালি নরমাল যেই বিল্ডিং গুলা ক্যান্টিলিভার স্ল্যাব থাকে, অথবা এই যে 2 ওয়ে এস সাপোর্টেড স্ল্যাব থাকে, অথবা 1 ওয়ে স্ল্যাব থাকে। 1 ওয়ে স্ল্যাবের এরকম একটা শর্টকাট ফর্মুলা আছে। 1 ওয়ে স্ল্যাবের শর্টকাট ফর্মুলা হচ্ছে কি 2 ফেজের ফিক্সড হলে L/28। হ্যাঁ L/28। ওটা আমার এখন দেখার দরকার নেই, কমই আসবে। L/10 ই আসবে, L/28 ও আসবে না। ঠিক আছে? L/28 মানে হচ্ছে কি আপনার ঠিক আছে, both end continuous one way slab। এটা হচ্ছে গিয়া আপনার থিকনেস হচ্ছে গিয়া L/28। সাধারণত অনেকে এগুলা আসলে ক্লিয়ার স্প্যান থাকে। ঠিক আছে? সো এই ক্লিয়ার স্প্যান আর মেইন স্প্যান অত ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে? এই স্প্যান মানে সেন্টার টু সেন্টার ডিসটেন্সই হচ্ছে স্প্যান। ক্লিয়ার স্প্যান কোনটা? এই বিমের এই পাশ থেকে এই কলামের এই পাশ থেকে এই কলামের এই পাশ পর্যন্ত যেটা ক্লিয়ার, সেটাকে ক্লিয়ার স্প্যান বলে। আমার সেন্টার টু সেন্টার ধরে করলে আহামরি কোনো যায় আসে না, এই কারণে আমার অত কষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে? যত কষ্ট কম করা যায়। L/28 মনে করেন একটা এরকম একটা স্ল্যাব আছে, এটা হচ্ছে গিয়ে 25 ফিট, এটা হচ্ছে গিয়ে 10 ফিট, তাহলে এটা লোড কোন দিকে যাবে? এই 10 বরাবর সরে যাবে। ঠিক আছে? মানে লোড সবসময় যাবে এই দিক, এই দুটো ডিরেকশনে, ওই দিক বরাবর যাবে না। এই কারণে তো এটা ওয়ান ওয়ে স্ল্যাব। কারণ কি, ওই যে দেখে 10 ফিট, সর্বোচ্চ যদি 20 ফিট হতো তাহলে 2 এর মধ্যে থাকতো, 20 এর বাইরে হয়ে গেছে, এটা 25 ফিট, এটা ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে গেছে। এখন L/28 আমি কোনটা নিব? 10 বাই হ্যাঁ 2 গুণের উপর হয়ে গেছে, এটা ওয়ান ওয়ে স্ল্যাব। এরকম টাইপের স্ল্যাবও মাঝে মাঝে আসে। তাহলে এটা কত হবে? 10/28 করলে কত হয়? ইনটু 12 করলে যেটা আসবে সেটাই। ঠিক আছে? তার মানে আমার তিনটা ফর্মুলা লাগবে, একটা হচ্ছে পেরিমিটার বাই 180, একটা হচ্ছে L/10, আর একটা হচ্ছে ওটা ক্যান্টিলিভারের জন্য মানে বারান্দার জন্য, আর একটা হচ্ছে গিয়া সিঁড়ির জন্য লাগবে হচ্ছে গিয়া সিঁড়ি স্ল্যাবগুলো ওয়ান ওয়ে টানা হয়, তখন আমার L/28 লাগবে, অথবা আমার ওয়ান ওয়ে স্ল্যাব আসতেও পারে, এটা কোনো বড় বিষয় না। ঠিক আছে? আচ্ছা, সিঁড়ির জন্য বলতে আপনার সিঁড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, সিঁড়ি অনেক ধরনের আছে আর কি। ঠিক আছে? সাধারণত নরমালের জন্য এই তিনটাই লাগবে, এর থেকে বেশি আপনার কিছু লাগবে না। এই কয়টা ফর্মুলাই লাগবে। ঠিক আছে? এটা হাতে কলমে ক্যালকুলেট, এটা কত আসলো ভাই? 10 120/28 করে। একশো 4.28 ইঞ্চি ধরলাম, এটা 4.5 ইঞ্চি। না এটা কাঁপতেছে, যাই হোক। তো বুঝতে পারছেন তিনটা ফর্মুলা লাগবে। এখন কথা হচ্ছে কি, আমার বেসিক্যালি ম্যাক্সিমাম আমার বিল্ডিং এর স্ল্যাবই হবে হচ্ছে গিয়া 2 ওয়ে স্ল্যাব। ঠিক আছে? আপনাদের কিন্তু আজকে টাস্ক থাকবে, সেটা হচ্ছে আমরা যে প্ল্যানটা দেখছিলাম সেই প্ল্যানের স্ল্যাব ডিজাইন করা। ঠিক আছে? আচ্ছা, তাইলে আজকে আমি আপনাকে দেখাই দিব হচ্ছে সিম্পল একটা, সবসময় মনে রাখবেন আপনাকে শিখাবে সবসময় সহজ জিনিসটা শিখাবে, কারণ শিখাইতে অনেক সময় লাগবে আপনাকে। যদি আমি টোটালটা দেখাই দিই, এক্সেলাই তো করবো, এক্সেলাই করবো, দু একটা ডাটা চেঞ্জ করবো, দেখবেন স্ল্যাব ডিজাইন হয়ে গেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ না, বিম কলাম ফুটিং তো আমাকে ইটারসে দিবে, এক্সেলও করা যায়, টেকলা ট্রেডে করা যায়, সব জায়গায় করা যায়। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কি আমার স্ল্যাব। তার আগে বলে নেই, আসলে আমার সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে কি স্ল্যাবের আগে ডিটেইলিং জানা লাগবে। আগে ডিটেইলিং জানতে হয়। প্র্যাকটিক্যালি আপনারা যখন করবেন তখন দেখবেন আপনাকে ডিজাইন শেখাচ্ছে, সব কিছু শেখাচ্ছে, তারপরে সে ডিটেইলিং এ বসতেছে। কিন্তু যেহেতু এটা ট্রেনিং ক্লাস, সেই তো আপনাদেরকে আগে আমি ডিটেইলিং দেখাবো। এর কারণটা কি? কারণ ডিটেইলিংটা আগে লাগে। ডিটেইলিং এর বদ বাধা ওইটা দিতেই হবে, যেহেতু সেটা আমার ডিটেইলিংই দেখা যাচ্ছে। ডিটেইলিং আমি যদি নরমালি জেনে যাই, তাহলে ওই ডিটেইলিং ধরেই আমি আগে করে ফেলতে পারবো। ডিটেইলিং যদি দেখতে চাই, তাহলে আমার ডিটেইলিংটা হচ্ছে অনেকটা এরকম।
এই হচ্ছে কি আমার ডিটেইলিং। এটাতে কি বোঝা যাচ্ছে? বার কাটেল স্ল্যাবে বার দেওয়া মানে রিইনফোর্সমেন্ট, যেটাকে আমরা রিবার বলতেছি। স্ল্যাবে রিবার দেওয়ার দুই ধরনের টেকনিক আছে। একটা হচ্ছে বেন্ড বার সিস্টেম, যেখানে কাট করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তুলে আবার উপরে তুলে দেয়। যদি কনস্ট্রাকশনে থেকে থাকেন তাহলে দেখতে বুঝতে পারবেন, যেটাকে আমরা ক্র্যাঙ্ক বলি। এই যে ক্র্যাঙ্ক করে তুলে দিচ্ছে। আরেকটা হচ্ছে স্ট্রেট বার সিস্টেম, কেটে কেটে বসাই দিবেন, গেলে যে জায়গায় যতখানি দরকার স্পেসিং সেই জায়গায় বসাই দিবেন। এটা সবচেয়ে সহজ, কারণ হচ্ছে এখানে বার মেইনটেইন করতে হয় না, কষ্ট কম, কাজ করতে খুবই সুবিধা। আবার এটায় কাজ করতে হয়, এখানে কাজ করতে অসুবিধা, কিন্তু এটার স্ট্রেংথ আবার একটু বেশি। ঠিক আছে, যেহেতু আপনার কন্টিনিউয়েশন থাকে, যেখানে জোড়া পড়বেন বুঝবেন, জোড়া যেখানে পড়ে সেখানে আপনার স্ট্রেংথ রিডিউস করে, এটা স্বাভাবিক, এটা প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স। জোড়া যেখানে পড়বে সেই জায়গায় আপনার স্ট্রেংথ ফাটলে ওখান দিয়ে ফাটবে, ছিললে ওখান দিয়ে ছিলবে। ঠিক আছে, জোড়া যেখানে পড়ে সেখানে সমস্যা। এটা হচ্ছে স্টেপ বার সিস্টেম, এখানে লেন্থ একটু বেশি লাগে। ঠিক আছে, আচ্ছা আপনি রিইনফোর্সমেন্ট যখন ডিটেইলিং করবেন দেখবেন এই ডিটেইলিং করতে হচ্ছে, খালি প্ল্যানে ডিটেইলিংটা করতে হবে। ঠিক আছে, যে আমি যদি একটা স্ল্যাবের ডিটেইলিং আমি যদি একটা দেখি, আচ্ছা আমার স্ল্যাবের আপাতত ডিটেইলিং লাগতেছে না, তার আগে বলে রাখেন আপনি যত ধরনের স্ল্যাবের ডিটেইলিং দেখেন না কেন, প্র্যাকটিক্যালি আপনাদের সবচেয়ে ভালো হতো আপনারা নিজেরা যদি প্র্যাকটিক্যালি কোনো কাগজ নিয়ে আসতেন, দেখতেন স্ল্যাবের ডিটেইলিং করবে L/3 L/4 কোথায় বেন্ড করবে এটা জানা খুব জরুরি। ঠিক আছে, L/4 না L/7 কোনটা? এটা এটা দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে যখন ওয়ালের উপর রেস্ট করে, ও এটা ফিক্সড না, এই পোরশনটা ফিক্সড না, দেখেন এটা কিন্তু ফিক্সড, এটা হচ্ছে একটা ওয়াল, এই কারণে এখানে L/7 দিয়েছে। এটা ওয়াল না হয় যদি এটা হয়, এটা যদি ফিক্সড ছিল, যেটা আমাদের প্র্যাকটিক্যাল কেসে সবসময় ঘটে, তাহলে এটাও L/4 আর L/3। ঠিক আছে, এখানে লেখাই আছে। তো আমাদের এই বেন্ড বা পয়েন্টগুলো যদি আপনি হিসাব করেন তাহলে আপনি দেখুন খুব সহজে পেয়ে যাচ্ছেন। কিভাবে? খেয়াল করে দেখেন, আমার মাঝে মাঝে এক্সট্রা টপ লাগে, স্ল্যাবের নেগেটিভ জোনে এক্সট্রা কিছু রড লাগে। আচ্ছা, দুই ধরনের সিস্টেম আছে, তার আগে আমি সহজটা বুঝে নিই। সহজটাকে বলা হয় স্ট্রেট বার সিস্টেম। এটা বিম হিসেবে চিন্তা করতে পারেন, কলাম হিসেবে চিন্তা করতে পারেন, বিম হিসেবে চিন্তা করতে পারেন, স্ল্যাব হিসেবে চিন্তা করতে পারেন, যেটা দিয়ে করার কোনো সমস্যা নেই। আপনি যদি বিম হিসেবে চিন্তা করতে পারেন, এটা বিম, এগুলো হচ্ছে কলাম। আর আপনি যদি এটাকে স্ল্যাব হিসেবে চিন্তা করেন তাহলে এটা স্ল্যাব, এগুলো বিম। ঠিক আছে, সমস্যা নাই। এখন স্ট্রেট বার সিস্টেমে বা যে কোনো বিম ডিজাইন বলেন, স্ল্যাব ডিজাইন বলেন, একই যেহেতু জিনিস, তিনটা জায়গা হচ্ছে ক্রিটিক্যাল জায়গা। দুই পাশে দুই সাপোর্ট পজিশন আর মিড স্প্যান। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য দুই পাশে দুই সাপোর্ট এবং মাঝখানের পোরশনটাকে বলা হয় ক্রিটিক্যাল পজিশন, স্ল্যাব হোক বিম হোক। আমি ওই যে অ্যানালাইসিস করছিলাম, আপনারা এই টাইপের অ্যানালাইসিস করছিলেন, যত ধরনেরই দেখবেন, যদি লোড বাই করি বা এই টাইপের অ্যানালাইসিস রেজাল্ট বাই করি, আমরা সারা দিন ধরে রেজাল্ট দিই, এখানে কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এখানে কত, সব জায়গায় ডিটেইল দিব, আমার কিচ্ছু দরকার নেই। আমি তাহলে এখান থেকে এখানে কত, এখানে কত আর এখানে কত, এই তিনটা জায়গা আমি বের করব। তার মানে কোথায় কোথায় বের করব? বিমের জন্য, বিমের জন্য হচ্ছে কি 0 এ 0 মানে হচ্ছে কি এখানে শুরু করব, 0.5 এল, 0.5 মানে হাফ এল, হাফ এল মানে মিড স্কেল, আর 1 এল, 1 এল মানে হচ্ছে কি ওই এই সাপোর্ট, এই সাপোর্ট, এই সাপোর্ট। তার এই বিমেরও এখানে 0 এল, 0.5 এল, 1 এল, এই তিনটা জায়গায় ডাটা লাগে। বোঝা গেছে? আচ্ছা, এই তিনটা জায়গায় ডাটা লাগে বেসিক্যালি ভার্টিক্যাল লোডের জন্য। কোথায় কি ধরনের মোমেন্ট ডেভেলপ করে বা কোথায় রড দিতে হয়। ভার্টিক্যাল যখন লোড চাপে তখন 0 এলে উপরের দিকে লোড লাগে, 1 এলে উপরের দিকে লোড লাগে, আর 0.5 এলে নিচের দিকে লোড লাগে। বোঝা গেছে? আমি যদি আবার বলি, 0 এর উপর দিকে মানে হলো নেগেটিভ 0.5 হলে নিচের দিকে, মানে 0 আপনার যে 1 আর 0.5 হলে যে আমরা উপরে বানাতে দিই সেই দিকে, হ্যাঁ 1 এল আর 0 এল উপরের দিকে। তাহলে আমি যদি এটাকে যদি আমি নরমালি লিখে দেই, বিষয়টা হচ্ছে কি এরকম, আমি যদি জিনিসটাকে দেখাই, মনে করেন এই একটা কন্টিনিউয়াস স্ল্যাব, ঠিক আছে, এখানে একটা ই আছে, এখানে একটা কলাম আছে, এখানে কলাম আছে,
এখানে কলাম আছে, এরকম চলে গেছে। ঠিক আছে, এখানে কলাম আছে। আমার বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে গিয়া অরিজিনাল ডিজাইন আমাকে বলে এখানে উপরে রড লাগবে, মাঝখানে নিচে রড লাগবে, এখানে লাগবে কোথায় উপরে। ঠিক একইভাবে এখানে উপরে রড লাগবে আলটিমেটলি কন্টিনিউয়াস রড, এখানে মাঝখানে রড লাগবে, এখানে লাগবে উপরে। আবার এখানে যদি আমি দেখি তাহলে এখানে আবার উপরে লাগবে। এটাই হচ্ছে আমার ডিজাইন পজিশনগুলো। বোঝা গেছে? আমার ডিজাইন করতে হবে এই জায়গায়, এখানে উপরে কত রড লাগবে, এখানে মাঝখানে কত, এখানে উপরে কত, আবার এখানে উপরে কত, এখানে মাঝখানে কত, এখানে উপরে কত, আবার এখানে উপরে কত, এখানে মাঝখানে কত, এখানে উপরে কত। ডিজাইন পজিশন ওখানে। প্রশ্ন করুন। হ্যাঁ বলেন। দুইটা ভাগ মানে ভাগ বলতে ক্রিটিক্যাল পজিশন, ক্রিটিক্যাল পজিশনের কথা বলতেছি। একটা বিমের বা একটা স্ল্যাবের উপর থেকে যখন লোড পড়ে তখন এই জায়গাটায় উপরের দিকে টেনশন ডেভেলপ করে, যেখানে টেনশন লাগে সেখানে রড লাগে, কারণ কনক্রিট টেনশন নেয়। বোঝা গেছে? এইটার উপরের দিকে টেনশন হয় এদিকে, ওখানে রড দিতে হয়, কারণ রডই হচ্ছে টেনশন। এখানে নিচের দিকে টেনশন হয় দেখেন, এখানে নিচের দিকে রড দিতে হয়। আপনি যদি বেন্ডিংটা দেখেন, বেন্ডিং থেকেও বোঝা যায়। কি হচ্ছে ভাই বুঝলাম না। ধৈর্য আমার অফিসের সামনে ইয়ে বলছে স্যার ফাটা আছে না, ওটা বিদ্যুৎ চমকাইছে, বিদ্যুৎ চমকায় লাইটার আছে, মুখে আগুন দিলে পুরো দিয়ে আগুন ফায়ার সার্ভিস দিছে হ্যাঁ নাম আছে স্যার লিংক করে। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়া আপনার কোথায় কোন পজিশনে রডগুলো আমার ডিজাইন করে বের করতে হয়। জিরো এলে নেগেটিভ মোমেন্ট, মানে জিরো এলে হয় নেগেটিভ মোমেন্ট, জিরো এলে হচ্ছে গিয়া নেগেটিভ মোমেন্ট, 0.5 এল বা মিড স্প্যান যেটাকে বলি সেখানে আমার পজিটিভ, আর 1 এলে হচ্ছে কি আমার আবার নেগেটিভ মোমেন্ট। এটা কার জন্য? ফর ভার্টিক্যাল লোড অনলি। ভার্টিক্যাল লোডিং এর জন্য কিন্তু সাধারণত বিম বা এই যে স্ল্যাবে আমার ভার্টিক্যাল লোডই হচ্ছে। ঠিক আছে, স্ল্যাবে যেটাই ধরেন না কেন সবসময় ভার্টিক্যাল লোড তৈরি করা হয়, কারণ এটা ফিক্সড। কিন্তু বিমের ক্ষেত্রে হরাইজন্টাল লোডগুলো যখন আমরা দিব তখন সাধারণত দেখা যাচ্ছে, আমি বলতেছি যে এখানে 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 ডিজাইন করতে হয়, তখন দেখা যাবে এখানেও রড আসছে, এখানেও রড আসছে, এখানেও রড আসছে, মানে যে তিনটে জায়গা আমরা করি নাই তখন ওখানেও আবার ডিজাইন করতে হয়। এই হচ্ছে পার্থক্য। যখনই আপনার বড়, যত বিল্ডিং বড় হতে থাকবে তত দেখবেন এই পজিশনে রডগুলো মেজর হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপর তো লাগবে না, এখানে সাধারণত কন্টিনিউয়াস কভার হয়ে যায়, কিন্তু এই জায়গায় যে জায়গায় আমরা ডিজাইন করি নাই, মানে আমরা সাপোর্টের পজিটিভ ধরি নাই কখনো, কিন্তু যখনই আপনি আর্থকোয়েক রড দিবেন তখন দেখবেন সাপোর্টে পজিটিভ লোড আসছে, মোমেন্ট আসছে। আর যে জায়গায় পজিটিভ মোমেন্ট আসবে সেই জায়গায় আপনাকে ওই মোমেন্ট যেখানে আসছে সেখানে আপনাকে অবশ্যই রড দিতে হচ্ছে। পজিটিভ মোমেন্ট মানে হচ্ছে তলে রড লাগে, নেগেটিভ মোমেন্ট মানে হচ্ছে উপরে রড লাগে। ঠিক আছে, পজিটিভ মোমেন্ট মানে হচ্ছে কি নিচে রড, আর নেগেটিভ মোমেন্ট মানে হচ্ছে কি উপরে। ঠিক আছে, বা বেন্ডিং থেকেও বোঝা যায়। যখন আপনি এখানে মনে করেন সাপোজ এই একটা বিম, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, আপনি উপর থেকে লোড চাপাইলেন, ঠিক আছে, তখন এটা বেন্ডিংটা হয় হচ্ছে এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে তার বেন্ডিং। নরমালি আপনি এখানে যদি লোড চাপান দেখুন যে এরকম ভাবে বেন্ডিং হচ্ছে। তার মানে এইখানে টেনশন হয়, এইখানে টেনশন হয়, আর এখানে টেনশন হয়। এই তিনটে জায়গায় টেনশন হয় দেখেই এখানে রড লাগে, নাহলে এখান দিয়ে ফেটে যাবে। এখানে রড লাগে, নাহলে এখান দিয়ে ফেটে যাবে। আর এখানে রড লাগে, নাহলে এখান দিয়ে ফেটে চলে যাবে। ওই তিনটে জায়গায় আমার রড লাগে ভার্টিক্যাল লোডের জন্য। হরাইজন্টাল লোডের জন্য আবার ওই যে জায়গায় আমরা রড বসাই নাই সেই জায়গায় রড লাগে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আমার ওই বিমের জন্য আমার আসলে এই পজিশনের গুলা, এই যে এই তিনটে জায়গার আমার রডগুলা জানা থাকা দরকার। ঠিক আছে, এই তিনটে জায়গার রডগুলা জানা থাকে এবং এটাই আমরা বের করব। এই পজিশন তিনটে জায়গায় কত রড লাগে, কত স্পেসিং লাগে,
এটা বের করা মানে হচ্ছে স্ল্যাবের ডিজাইন শেষ। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই তিনটার, আমি আগে বলছি যে স্ট্রেট বার সিস্টেমে কত সহজ। এখানে রড লাগবে, এখানে স্ট্রেট দিয়ে দিব, এখানে রড লাগবে, এখানে স্ট্রেট দিয়ে দিব, এখানে রড লাগবে, এখানে স্ট্রেট দিয়ে দিব। আর ক্র্যাঙ্ক বার সিস্টেমে তলের রড টেনে মাঝে মাঝে আমাকে উপরে দিতে হবে। ঠিক আছে? এখান থেকে এখন কথা হচ্ছে কোন পজিশনে ক্র্যাঙ্ক করতে হয়, এগুলোই আমি আপনাকে দেখাচ্ছিলাম। সেটা হচ্ছে কি এই ছবিটা। স্ট্রেট বারে এই যে এই যে পুরো রডটা কোন পর্যন্ত আমাকে রাখতেই হবে ডেভেলপমেন্ট রেঞ্জ রাখার জন্য, সেটা হচ্ছে L/3। L1 মানে এইটা, L2 মানে এইটা, মানে আলটিমেটলি L মানে যে স্প্যানে থাকবে সেটা L। এটাকে আপনি যেহেতু 1 আছে সেখানে L/4 দিছি। যদি এটা আপনার ফিক্স তাহলে এটা L/3 হবে, এটা L/3 হবে। ঠিক একইভাবে এটা L/3, এটা L/3। আর যদি আমি ক্র্যাঙ্ক সিস্টেমে যাই তাহলে যেভাবে ক্র্যাঙ্ক করে দেব সেই পজিশনটা হচ্ছে L1 বা L/4। মানে এখান থেকে রড যাচ্ছিল যে L/4 এ যে আমার রডটা উপরে উঠে গেল। তাহলে উপরে যদি আমরা L/3 হয়ে যাবে না, এই উপরে আমি এই পজিশনটা দিই যে L4 থেকে উঠে না। আর এই রডটা কি আমরা যাব হচ্ছে 0.5 ডিগ্রি। কোথায়? এই যে লাস্ট ভিডিও থেকে যাব এক মিনিট। হ্যাঁ আম্মু, আমি এই যে বাসুলি যাচ্ছি। কোনা বের করতে আচ্ছা, আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন দেখবেন যত ধরনের ডিজাইনিং হোক না কেন এটা L1/3 আর L1/4 এর মধ্যেই সীমাবদ্ধ। কেউ কেউ যেরকম অ্যাসুরেন্স বা আরো কিছু বড় বড় কোম্পানি আছে যারা এই সাইডে সাপোর্ট দেয়, মানে যেটা হচ্ছে একদম ফ্রি এন্ডে L1/4 আর L1/5 ইউজ করে। ঠিক আছে, করতেই পারে, কারণ হচ্ছে কি এই জায়গায় যেহেতু কিছু রোটেশন থাকে সেহেতু আমার লেন্থটা কম হলেও কোনো সমস্যা হয় না। এখানে ফ্রি এন্ড মানে হচ্ছে আরো রোটেশন বেশি, যার কারণে এখানে L/7 পজিশনটা ইউজ করছে। ঠিক আছে, যাই হোক এটা এক একজন এক একভাবে ডিজাইন করে, কোনো সমস্যা নাই। ডিটেইলিং করতে গেলে বুঝতে পারবেন যে আমি যে জায়গাতে ক্র্যাঙ্ক যদি করি তাহলে ক্র্যাঙ্কটা করব হচ্ছে এই স্কেলের 1/4 এখানেও 1/4, আর যে এক্সট্রা টপ বসাবো মাঝখানে ক্র্যাঙ্কের আবার মাঝখানে এক্সট্রা টপ বসাতে হবে। সেই এক্সট্রা টপ গুলো আসলে এই সাপোর্ট থেকে 3 মানে স্প্যান যদি মনে করেন 10 মিটার তাহলে 3.3 ফিট। ঠিক আছে, এই হচ্ছে কি সিম্পল সিস্টেম। এখন কথা হচ্ছে কি এখানে রড কত, এখানে রড কত আর এখানে রড কত সেটাই হচ্ছে আমার বের করা। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি এটা তো বিমের ক্ষেত্রে, বিম তো একদিকেই, স্ল্যাব তো দুই দিকেই, তার মানে দুই দিকেই আমার এরকম রড আসবে, দুই দিকের হিসেবে করতে হবে। পজিশন কিন্তু সেমই, পজিশন আপনি ওইদিকেও যান তাতেও এই পজিশনগুলো, আবার এদিক বরাবরও যান তাতেও এই পজিশনগুলোই, মানে রড আপনাকে ওই পজিশনই। না না এত সহজ না, এত সহজ না। সেক্ষেত্রে যদি হয় আমার লেন্থ আর উইডথ সমান, তাহলে আপনি সমান সমান রড দিয়ে দিলে হচ্ছে। সমান সমান যদি আমার হয়, হ্যাঁ সমান সমান রড দিয়ে দেন, কোনো সমস্যা নেই, সমান সমান স্পেসিং এর রড দিয়ে দেন। হ্যাঁ না এখানে ছোট বড় আছে, 25 ফিট বাই 20 ফিট, কোনো দিকে লোড বেশি যাবে কোনো দিকে লোড কম ট্রান্সফার হবে। হ্যাঁ এটাই কিভাবে করতে হবে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে গিয়া আরেকটা জিনিস বলে নেই, এটা অনেকে ফলো করে অনেকে ফলো করে না, যেটা আমার খুবই জরুরি বিষয়টা, সেটা হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্ট। অনেকে ফলো করে অনেকে ফলো করে না। এই কর্নার রিইনফোর্সমেন্টটা দিতে হয় হচ্ছে গিয়া যে জায়গাগুলো একদম এক্সট্রিম কর্নার গুলো, একটা বিল্ডিং যদি 4 কোণা হিসাব করি তাহলে কর্নার পরে 4টা কোণা, ওই কর্নারে আমাকে স্পেশাল কিছু রিইনফোর্সমেন্ট দিতে হয়, কারণ কর্নারগুলোতে টুইস্টিং মোমেন্ট আসে, টুইস্টিং মানে ভাঁজ হয়। তাহলে এই টুইস্টিং মোমেন্টগুলো কভার করার জন্য আমাকে কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হয়। কর্নার রিইনফোর্সমেন্টের ডিটেইলিংটা হয় এরকম, কেউ এই যে ডায়াগোনাল বার দিয়ে করে, কেউ আছে হচ্ছে গিয়া এই স্ট্রেট করেও করে। ঠিক আছে, স্ট্রেট করলে 2 লেয়ারে দিতে হয়, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার, মানে উপরে একটা খাঁচা নিচে একটা খাঁচা। ঠিক আছে, আর স্ট্রেট করে দিলে এই যে এইবার যেগুলো গেছে এইভাবে গেছে সেগুলো হচ্ছে কি আপনার
টপ বার না, এটা যে টপ এই বার ধরে ছিল টপ, আর এইভাবে যেটা গেছে সে মানে এইখান থেকে এই পর্যন্ত যে এই দাগগুলো গেছে এটা হচ্ছে নিচের বার, বটম বার গুলো হচ্ছে গিয়া এইভাবে গেছে, আর টপ বার গুলো এভাবে গেছে, কত পর্যন্ত গেছে L/5 লেন্থ। যদি আপনার লেন্থ বলতে পুরো স্ল্যাবের লেন্থ, হ্যাঁ এই স্ল্যাবের প্যানেলের লেন্থ, একটা প্যানেল আছে না স্যার L/5 সব ক্ষেত্রে ফ্রি, হ্যাঁ এই দেখেন এল হচ্ছে কি লঙ্গার ক্লিয়ার স্প্যান, তার মানে ক্লিয়ার স্প্যান আর নরমাল স্প্যানের মধ্যে এত ঝামেলা করেন না। যেরকম মনে করেন এই প্যানেলটা প্যানেল 1 এ লাগবে, প্যানেল 1 এ লাগবে, প্যানেল 1 এ মানে এই চারটারই প্যানেল নাম 1, কারণ এটাও যেরকম এটাও যেরকম এটাও যেরকম এটাও যেরকম এই জায়গায়। হ্যাঁ এল যদি কোনটা এল বলতে আমার বড় লেন্থটা, তো বড় লেন্থ কত 25, তাহলে 25 এর 5 ভাগ 5 ফিট, তার মানে এখানে এই 5 ফিট এই 5 ফিট আমাকে এরকম করে খাঁচা টানতে হবে, এখান থেকে 5 ফিট রাইট, ঠিক আছে। আচ্ছা এখন এটা রডের স্পেসিং বা লেন্থ কত হবে, মানে এই স্পেসিং গুলো কত হবে, বা রড কি কোন রডটা ইউজ করব, এই মাঝখানে প্যানেলের মাঝখানে যে রড ইউজ করছেন ওই রডটা ইউজ করতে হবে। প্যানেল মাঝখানে যেরকম স্পেসিং এর রড ইউজ করছেন না খাঁচাটা, তলের খাঁচাটা, ওই হুবহু সেম খাঁচাটাই এটাকে বলা হয় স্পেশাল কর্নার রিইনফোর্সমেন্ট ফর টুইস্টিং মোমেন্ট। এটা দুই ভাবেই করা যায়, এভাবেও করা যায় এভাবেও করা যায়, মানে স্ট্রেট ভাবেও করা যায় এভাবেও করা যায়। আরো একটা সিস্টেম আমি আপনাদেরকে ছবি দেখাই দেই। যেহেতু দুই জালির রড সেহেতু অনেকে আছে ইউ শেপেও করে। হ্যাঁ কিভাবে দেখাই দিচ্ছি, দেখেন এই একটা কর্নার, আমি বলছি উপরে জালি লাগবে নিচেও জালি লাগবে, তাহলে উপরে জালি নিচে জালি কেমনে দিব, এই সিম্পল, এটাকে বেগে বাঁকায় এরকম করে নিয়ে আসছে, যে যেভাবে করে এটা আসলে অনেক ভাবে করতে পারে। মেন কথা উপরে জালি নিচে জালি আছে নাকি, এটাকে কর্নার রিইনফোর্সমেন্ট গুলো বলে। সোজা ভাবে যদি দেন তাহলে এইভাবে, হ্যাঁ যাই হোক, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এই কর্নার রিইনফোর্সমেন্ট একটা সমস্যা আছে। হ্যাঁ মানে আপনারা কর্নার রিইনফোর্সমেন্ট দিয়েছেন তাই তো, হ্যাঁ ভালো, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ কিসের উপরে, স্ল্যাবের উপরে কেন, আচ্ছা যাই হোক, প্রবলেম অনেক ধরনের প্রবলেম আসতে পারে, সেটা আমরা ওর মধ্যে না যাই, আপনাদের আগে আইডিয়াল জিনিসটা শিখিয়ে দিই। আচ্ছা যদি আমরা হ্যাঁ তাহলে স্ল্যাবের যে মানে যেগুলো ফ্রিজ যে রডগুলো আছে সেই রডগুলো ওর সাথে কি তার আবার বেঁধে বেঁধে আসবে, ওর সাথে বেঁধে বেঁধে আসবে, আর ওই রড থাকলেও ওইভাবেই আসবে। হ্যাঁ নিচে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, নিচে দিয়ে দিতে পারেন, উপর দিয়ে চাইলেও দিতে পারেন, উপর দিলে আপনার ক্লিয়ার স্পেস ই কমে যাবে, ঠিক আছে। ভিতর দিয়েই সাধারণত দেওয়া উচিত, ঠিক আছে, যেহেতু আমার একটা টুইস্টিং এর কাজ, হ্যাঁ টুইস্টিং এর কাজ করে তো অত আমার সমস্যা হয় না, যাই দিতে হবে আর কি, দেওয়া মানেই অনেক ভালো করছেন না, কাজ করছেন দিয়ে করছেন, তার মানে আপনারা টুইস্টিং এর জিনিসটা খবরটা রাখছেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে সেটা আপনারা ভুল করছেন, ঠিক আছে। যাই হোক, তাহলে এই ছিল হচ্ছে কি আমার মোটামুটি ভাবে স্ল্যাবের, হ্যাঁ সব জায়গায় সবকিছু ইউজ হয় না, আসলে ইউজ হয় না। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়া 2A স্ল্যাবে আপনি যেই রডই দেন না কেন রডের স্পেসিং সর্বোচ্চ 2T হতে পারে, ম্যাক্সিমাম স্পেসিং 2T। হ্যাঁ একটা থেকে একটা রডের দূরত্ব সর্বোচ্চ থিকনেসের দ্বিগুণ, তা আমার থিকনেস কত, এখানে আমি 5 ইঞ্চি দিই তাহলে 10 ইঞ্চি, 6 দিলে 12 সর্বোচ্চ। এখন কথা হচ্ছে কি আমি এই অঙ্ক ডিজাইন না করে এই স্ল্যাব আমি ডিজাইন করে দিয়ে বসতে থাকতে পারি, ঠিক আছে একদম। আমি যদি আমার এই অঙ্ক না করি, কোনটা কর্নার রিইনফোর্সমেন্ট স্ল্যাবের স্পেসিং মানে রডের স্পেসিং, আচ্ছা দুইটা রড পাশাপাশি রাখবেন, আপনি ডিজাইনে যাই আসুক না কেন, ডিজাইন তো অনেক কিছু করবেন দেখবেন, ডিজাইনে যাই আসুক না কেন, মনে করেন ডিজাইনে আসছে আমার 18 ইঞ্চি পর পর স্পেসিং দিতে পারবো,
প্লেসিং করার সময় বা ডিটেইলিং করার সময় আমি বললাম না এগুলো গদ বাঁধার সিস্টেম, মানে এতক্ষণ ধরে যে ছবিগুলো দেখালেন এগুলো সবই হচ্ছে গদ বাঁধা ডিটেইলিং এর জন্য, মানে আপনার ডিজাইন যাই আসুক না কেন এটা আপনাকে দিতেই হবে। বুঝতে পারছি? তার মানে আলটিমেটলি কি হলো, ডিজাইন অনেকক্ষণ ধরে ডিজাইন করলাম, ডিজাইন করে দেখলাম যে ঘুরে ফিরে আমার যেই ডিজাইনে আমার দিতেই হবে সেটাই দিতে হইলো। ঠিক আছে, এই বিষয়টাই হয় সব জায়গায়, এই বিষয়টাই ঘটে। এই কারণেই বলছি যে আপনি যত ডিজাইন করবেন তত বুঝতে পারবেন আসলে ঘটনা কোথায় যায় দাঁড়াচ্ছে। এই কারণে অনেক আছে না মুখস্থ বিদ্যা বলে দিতে পারতেছে, এখানে মুখস্থ বলে দিতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে ঘুরে ফিরে এসে ডিটেইলিংটা আমাকে ওখানে দিতে হবে, তাহলে আমি আর অত কষ্ট করে কি করবো। হয়তো কেউ দুইটা বলবেন কিছু। আচ্ছা, ত্রুটির বেশি ডিজাইনে, এই যে এখনকার ডিজাইনে আসতে পারে যদি আমার লোড কম থাকে, ত্রুটির বেশি আসে। আমি যত করে ছোটখাটো স্ল্যাব গুলো করি সবই ত্রুটির বেশি আসে, মানে স্পেসিং আসে 12 ইঞ্চি 15 ইঞ্চি, কিন্তু আমি স্ল্যাবের ঠিক 4.5 ইঞ্চি। আর কি মেজর কি কি সেটা তো আমি দিছি, ডিটেইলিং এ দিছি। আমার ডিজাইনে হয়তো 10 ইঞ্চি করে আছে, ডিজাইনে আমার আসছে কত, ডিজাইন আমি বললাম তো ডিজাইন পর্যন্ত করলাম, ঠিক আছে, ডিজাইন তো আমার এটাতে হয়ে গেল, ডিটেইলিং এ যখন করবেন তখন দেখবেন ডিজাইনের কোনো কিছু থাকতেছে না। ঠিক আছে, ডিটেইলিং এ যখন বসবেন তখন দেখবেন যে ডিজাইনের অনেক কিছুই থাকতেছে না। আমাকে ওই জিনিসটা রিইনফোর্সমেন্টটা মিলানোর জন্য আমাকে তো বলেই দিছে কোডের মধ্যে গদ বাঁধা হবে, কোথায় কি দিতে হবে, কোথায় কত পরিমাণ রড দিতে হবে সব বলে দেওয়া। এটাই আসলে এটা হচ্ছে সিক্রেটটা বলে দিলাম, ওপেন করে দিলাম। কোডের মধ্যে বলাই আছে এখানে এত বেশি দেওয়া যাবে না, এখানে অত বেশি দেওয়া যাবে না। ডিটেইলিং করলে দেখবেন মোটামুটি ডিজাইন করে দেখবেন ওটা থেকে বেশি আসতেছে, আলটিমেটলি যায় পড়বেন কোথায়, যেটা এর দিকে বেশি দেওয়া যাবে না সেখানে এসে শেষ হইলো, তাহলে তো আমার তো ওইটাই আসলো। আমি বুঝতে পারছি? মনে করেন আপনি খুব কলাম টলাম ডিজাইন করে এসে বললেন আমার এখানে স্টিরাপ হচ্ছে কলামে তো তাই হচ্ছে কি আমার 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই সেই হাবি যাবে, অনেক কিছু অঙ্ক করবেন আর কি, ম্যাথ প্র্যাকটিক্যালি অনেক কিছুই করবেন। যখনই আপনি এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করবেন ডিটেইলিং এ, তখন দেখবেন যে কয়েক ধরনের স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় হচ্ছে গিয়া স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এগুলা ডিজাইন করে, এটা ডিপেন্ড করে হচ্ছে কোন আর্থকুয়েক জোনে আপনি ডিজাইনটা করতেছেন। আমরা তো আর্থকুয়েক অবশ্যই নিয়ে ডিজাইন করব, মানে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং ডিজাইন করতেছি, নরমাল ডিজাইন তো করতেছি না। তাহলে আমাকে বলেই দিছে যে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট অমুক জায়গায় ওই কলামের জন্য এটা 4 ইঞ্চির বেশি দেওয়া যাবে না স্পেসিং। আপনি তো আইসে ডিজাইন করে রাখছেন 12 ইঞ্চি, ডিটেইলিং এ যখন বসলেন তখন তো আপনি আইসে ঠিকলেন কোথায় 4 ইঞ্চি দিতে। ঠিক বুঝতে পারছি আমি ঘটনাগুলো কোথায় যায় আটকায়। আচ্ছা, ও আপনার স্ল্যাবের কোন রডই স্পেসিং 2t থেকে বেশি হবে না। 2t থিকনেস, ডি আলাদা বিষয়, টি হচ্ছে কি থিকনেস। স্ল্যাবের থিকনেস যদি 5 ইঞ্চি হয়, আপনি কোনো ড্রয়িং খুঁজে 10 ইঞ্চির বেশি স্পেসিং এ কোনো রড আপনি ফেলতে দেখবেন না, কোনো ড্রয়িং। যদি ফেলে থাকে তাহলে বুঝবেন যে ভুল করছেন, তখনই চোখে পড়বে, তখনই নাম, আমি যদি পরীক্ষার হলে থাকে তাহলে নাম্বার কেটে দেবো, আর আমি যদি নর্মালি দেখি তাহলে বুঝতে পারবো যে কোথাও ভুল করছে আসলে এটা ভুল না, আমার হইতেই পারে স্পেসিং বেশি আসতেছে, আমি দিলাম, এতে আহামরি কোনো ক্ষতি হবেই না। ঠিক আছে, আসলে আহামরি কোনো অর্ডিনারি স্ট্রাকচারে কোনো ক্ষতি হয় না। না না ফ্ল্যাট স্ল্যাব যে কোনো, এটা তো এখানেই হবে। না 5 ইঞ্চি না 20 ইঞ্চি হবে, আমি বুঝাচ্ছি আসতেছি। আপনার যেটা হইলো সেটা হচ্ছে গিয়া, এটা তো বুঝলেন যে আমি একটা স্ল্যাব দেখলেই বুঝতে পারবো আমার কয়েকটা গদবাঁধা নিয়মই আছে, যে এতক্ষণ ধরে নিয়মই শিখে যায়, যেটা আসলে আপনাদের যখন আপনি ক্লাস করেন, যখন পড়াশোনা করেন আরসিসির উপর, তখন আপনাকে শেখানো হয়। এই গদবাঁধা যে সিস্টেমগুলো সেগুলো আপনাকে শেখানো হয় না, আপনাকে শেখানো হয় ডিজাইন, এখানে করলে এরকম এরকম করে ডিজাইন করতে হয়। কিন্তু যখন ডিটেইলিং এ আসবেন, ফাইনাল যেটা আউটপুট, তখন এসে দেখবেন যে ঘুরে ফিরে এই জায়গাতেই আসতে হবে, যে কোথায় ক্র্যাঙ্ক করবো সেটা আপনাকে তো বলে দিতে হবে। আপনি যখন ওয়ার্কিং ড্রয়িং দিবেন, ওয়ার্কিং ড্রয়িং বলে দিবেন এখান থেকে ক্র্যাঙ্ক করো, এখানে এতখানি লেন্থি করো, সেগুলো এত বসে বসে ডিজাইন করবে কি? কেউ করে না, আমি নিজেই করি। তার মানে কি, আমাকে গদবাঁধা যে ডিটেইলিং গুলো আছে সেই ডিটেইলিং গুলোই আমরা ফলো করে চলে যাচ্ছি। এই ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রেও এরকম, ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রেও এরকম ডিটেইলিং দেওয়া আছে, কোডের মধ্যে দেওয়া আছে, বই খুললেই পাবেন।
যে এখানে এতখানি দিতে হবে, এখানে এতখানি দিতে হবে, এখানে এতখানি দিতে হবে, সেটা আমার ডিজাইন করে যাই আসুক না কেন। বিএনবিসি বই পাবে, বই এটা কোড কোড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এখানেই পাবে। ওইটার উপরে তো ক্লাস, তো সেটা আরো বিশাল ট্রেনিং। এই বিএনবিসি কোডের উপরে 5টা ক্লাস নেয় হচ্ছে কি আপনার আইবি, 5টা ক্লাস নেয়, 3 5 15, হ্যাঁ 15 ঘন্টা প্রায়, তো তাতেও কিছু শিখায় না। আমি বই দেখি আমি ফটো ভিডিও দেখে আসি তার মধ্যে তোমরা বন্ধ এই বই আমার এত অনেকগুলো স্যার এগুলো পড়বেন না। ওই কাজ করতে গেলে দেখবেন যে ঘুরে ফিরে আসা লাগতেছে। আসলে আমি আপনাকে যেগুলো মুখস্থ বলতেছি এটাও তো আমার একদিনে মুখস্থ হয়নি, ঠিক আছে? হ্যাঁ, ও আমার পার্ট লাগবে হচ্ছে কি ওখানে পার্ট 6টা, পার্ট 6 এর চ্যাপ্টার 2 লাগবে, চ্যাপ্টার 6 লাগবে, চ্যাপ্টার 8 লাগবে। পার্ট 6 এর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, তাহলে আরসিসি কভার হবে। এছাড়া চ্যাপ্টার 1 লাগে, আর চ্যাপ্টার 1 লাগে, 1 2 6 8, এই চারটা ফটোকপি থাকলেই হয়। আর এমনি বলে দিলাম কোড তো এক লাইন থেকে আরেক লাইনের রেফারেন্স দেয়, এই জন্য পুরো বইটাই লাগে। আপনাকে বললো যে এইটা অমুক জায়গায় আছে, অমুক জায়গায় খুঁজতে গেলে আপনার যদি ফটোকপি করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আমরা এখন কিভাবে, আমার কাছে নাই এমন কোনো কিছু নাই ইনশাআল্লাহ, ঠিক আছে, সবই আছে। স্যার আপনার কাছে না হয় আমরা বলবো স্যার এটা কি এখানে যে দুটো এটা কি ইমেজ থাকে? হ্যাঁ এটা একটা ইমেজ। যাই হোক, তাহলে আমার এখন এই চ্যানেলে আমি যদি এদিকে কিনে নেই তাহলে দেখতে ওই যে আগের ছবির মতোই লাগবে, আবার এদিক দিয়েও কাটি আগের ছবির মতো লাগবে। তার মানে আমার এই দিক বরাবর রড দিতে হবে, এই দিক বরাবর রড দিতে হবে, ঠিক আছে? এন্ড রড দুই দিকে দিতে হবে, এই দিক বরাবর রড দিতে হবে, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা তো বুঝতেছি। এই দিক বরাবর জানতে হবে এটা একটা পজিশন, এটাকে বলা হবে 2.5 এর, এটা 1 এর দিকে কোথায় দিতে উপরে রড দিতে হবে, আর 0.5 এর নিচে রড দিতে হবে। ঠিক আছে, আমি এদিকে যখন যাচ্ছি এখানে উপরে, এখানে নিচে, এখানে উপরে, এখানে উপরে, এখানে নিচে, এখানে উপরে। আবার যখন এদিক বরাবর যাব তখন এখানে উপরে, এখানে নিচে, এখানে উপরে, এখানে উপরে, এখানে নিচে, এখানে উপরে, এখানে উপরে, এখানে নিচে, এখানে উপরে। এই দুদিকে রডের জালি ফেলে দিলেন, ঝামেলা শেষ। সাধারণত মনে রাখবেন শর্ট দিকে আগে রডের জালিটা ফেলতে হয়, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? শর্ট স্প্যানে আগে মানে শর্ট দিকটাতে, কারণ লোডটা শর্ট দিকে দ্রুত ট্রান্সফার হতে পারে কাছে কাছে দিয়ে, কিন্তু শর্ট স্প্যানে রডটা আগে ফেললে ইফেক্টিভ ডেপথ বেশি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে কোনো একটা ডিজাইন করবেন কেন, এবার আসেন অরিজিনাল ডিজাইন। এতক্ষণ ধরে যা করলেন এটা থিওরি, ঠিক আছে? আচ্ছা, অরিজিনাল ডিজাইন করার সময় আপনার প্ল্যানটা নেবেন, স্ল্যাবের লেআউট আছে আপনার, কিরকম কিরকম স্ল্যাব আছে, স্ল্যাবের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, থিকনেস তো আপনাকে শিখাই দিলাম। এরপরে স্ল্যাবের মোটামুটি মানে এক এক টাইপের রড দেওয়ার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রড আসবে, এখানে অমুক, এখানে অমুক, এখানে তমুক, এত করলে দেখবেন আপনার ড্রয়িং হেজি হয়ে যাচ্ছে। এই জন্য সব জায়গায় সমান মোটামুটি ভাবে কাছাকাছি রড দিয়ে দেওয়া হয়, তো এখানে তো ইকোনমিক হইল না, বুঝাইতে পারছি? এরকম প্রবলেম হইতেই থাকে। তাইলে তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো সেম সিমিলার প্যানেল। সাধারণত মিরর ইমেজ হইলে দুই পাশে সিমিলার হয়ে যায়, অথবা এখানে আমি বুঝতে পারতেছি এগুলো ছিল একদম সমান সমান সিমিলার, সাপোর্টও সিমিলার, সাপোর্ট কন্ডিশন সিমিলার। কিরকম? এই স্ল্যাবটা এদিকে কোনো স্ল্যাব নেই, এদিকে কোনো স্ল্যাব নেই, এদিকে স্ল্যাব আছে, এদিকে স্ল্যাব আছে, বুঝতে পারছি? তার মানে এই স্ল্যাবটার কয় দিকটা কন্টিনিউয়াস বলেন দেখি? দুইটা সাইড কন্টিনিউয়াস, এদিকে এদিকে একটা কন্টিনিউয়াস, এদিকে একটা কন্টিনিউয়াস, মানে এটা শর্ট, শর্টও কন্টিনিউয়াস, লংও কন্টিনিউয়াস। এই স্ল্যাবটার কি কন্ডিশন বলেন দেখি? এটা তো ওই দিকে কন্টিনিউয়াস, তিন দিকে কন্টিনিউয়াস, দুইটা ছোট সাইড কন্টিনিউয়াস, একটা বড় সাইড কন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউয়াস কোনটা? একটা বড় সাইড। দেখেন আমি কথাগুলো বলতেছি ভালো মতো মনোযোগ দিন। এই স্ল্যাবটার কেস কি রকম বলেন দেখি?
এদিক ওদিক বলতে হবে না। দুইটা বড় সাইড কন্টিনিউয়াস আর একটা ছোট সাইডের দিকে স্ল্যাব আছে আর একটা ছোট সাইডের দিকে কোনো স্ল্যাব নাই। বুঝতে পারছি? এটা কি রকম? চারদিকে কন্টিনিউয়াস, চতুর্দিকে কন্টিনিউয়াস। এরকমই টোটাল 9টা স্ল্যাবের কেস ঘটে বাস্তবে। কি কি? এই যে দেখেন ছবিগুলো খেয়াল করুন। এটা ছবিটা এখানে বোঝা যাচ্ছে না, আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, অথবা আমি একেবারে আমাদের বিএনবিসি কোডে, না বিএনবিসি কোডে খারাপ আছে, আমি এসিআই কোডে যাই। এই সিস্টেমটা অনেক পুরনো সিস্টেম, 1963 সালে, ঠিক আছে? তাই এই জন্য আপনাকে পড়াইতে হবে 1963 সালের বই দেখে। এই বইটার পিছনে একটা ইতিহাস আছে। এই কপিটা খুবই রেয়ার একটা কপি। কারণ কি বলেন দেখি? কারণ হচ্ছে কি, এটা 63 সালের বই তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এই যে আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, জুন 1963। এটা যখন আমি প্রথম পাইছিলাম তখন আমি প্রচন্ড পরিমাণে খুশি হয়েছিলাম, কারণ এটা বলতে পারেন আমার একটা হবি। কেসগুলো এখানে বোঝা যাচ্ছে। এর চতুর্দিকে কোনো দিকে স্ল্যাব নেই, এটা চতুর্দিকে স্ল্যাব আছে, এটা দুই দিকে স্ল্যাব। দুই দিক বলতে হবে না, ছোট দুটো দিকে স্ল্যাব। এটা ছোট দিকে একটা বড় দিকে, ছোট দিকে একটা বড় দিকে, এটা দুই বড় দিকে। তাহলে আমি কেসগুলো বুঝতে পারতেছি। এটা হচ্ছে কি আমার একটা ইনপুট, আমাকে কেস চিহ্নিত করতে হবে। এখন আসেন আমার এই ডিজাইনের টেবিলটা, আমরা প্রথমে কি করব? খুব সহজ ডিজাইন করা। ডিজাইনের জন্য আমার ফার্স্টে লাগবে হচ্ছে কি, আমি স্টিল কোন গ্রেডের ইউজ করতেছি, কত? এই হলুদ হলুদ জায়গাগুলো খালি চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি? তাহলে স্টিল আমি মনে করেন 60,000 পিএসআই স্টিল ইউজ করতেছি। বেশি, হ্যাঁ 60 গ্রেডের স্টিল, হ্যাঁ 420 গ্রেডের স্টিল, মানে 420 420 এর স্টিল পাওয়া যায়, 500 গ্রেডের স্টিল পাওয়া যায়, যেটা হচ্ছে 72,500 পিএসআই। আচ্ছা, আমি কনক্রিট নরমাল ধরলাম যে আমি খোয়া দিয়ে কনক্রিট ইউজ করতেছি, সেই হিসেবে ওটা মোটামুটি ভাবে স্ট্রেংথ আসে 3000 স্ট্যান্ডার্ড, ঠিক আছে? বেশি আসে, আবার কমও আসতে পারে আপনি যদি ভালো মতো মানে না করতে পারেন, ঠিক আছে? এটাই কোনো সমস্যা হয় না। সমস্যাগুলো হয় হচ্ছে কলামের ক্ষেত্রে, গভীরে বেশি যায় তো এই জন্য ওটার ভাইব্রেটর লাগে বেশি, মানে যাতে করে ভিতরের জায়গাগুলোতে সমানভাবে ভাইব্রেশন হয়ে ভয়েড গুলো না থাকে, ভয়েড রিডিউস করা যায়। এরপরে স্ল্যাবের থিকনেস আমরা কত পাইলাম? না 6 পাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি ডেড লোড আমি পাইছিলাম সেলফ ওয়েট। কি কি ডেড লোড পাবো? কয়টা জায়গা থেকে? 3টা জায়গা থেকে। সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ আর পার্টিশন ওয়াল। তাহলে ফ্লোর ফিনিশ কত আছে? ফ্লোর ফিনিশ আছে হচ্ছে 25, পার্টিশন ওয়াল আছে কত? 50। 25 আর 50 কত হয়? 75। তাইলে আমি 75 আর আমার সেলফ ওয়েট আছে 75, এটা কত হলো? 150। তাহলে 150 দিয়ে দিলাম। এরপরে লাইভ লোড 40 পেজের রেসিডেন্সিয়াল বিল্ডিং করতেছিলাম, রেসিডেন্সিয়াল বিল্ডিং 40। এরপরে আমার কয়টা স্ল্যাব আছে? 4টা স্ল্যাব, S1 S2 S3 S4, বা ওখানে আমি বলি প্যানেল 1, যে আমার এখানে কি লেখা আছে, প্যানেল 1 প্যানেল 3 প্যানেল 2 আর প্যানেল 4, তাই তো? তাহলে প্যানেল 1 প্যানেল 2 প্যানেল 3 আর প্যানেল 4। আমার এটা দরকার নেই, ওটা হাইড করলাম, আমার ওটা দেখার দরকার নেই। এরপরে বলছে স্ল্যাব কেস নাম্বার। প্যানেল 1 এর স্ল্যাবটা কোন কেসে পড়ছে দেখি। এই প্যানেল 1, এটা কেসটা দেখতে হবে। আপনি যখন নিজে এই এটা নেবেন তখন আপনি এখানে বুঝতে পারবেন। দেখেন এখানে কোন কেসে পড়ছে। প্যানেল 1 এর এই যে দুই দিকে আছে,
ঠিক আছে, বুঝতে পারছি? এখানেও দেখলে বুঝতে পারবেন। এই যে কোন কেসে পড়ছে প্যানেল 1টা, খেয়াল করে দেখেন। এই হচ্ছে কি আমার প্যানেল 1। মুখে মুখে বলেন। দুই দিকে নাই আর দুই দিকে আছে। বড় একদিকে ছোট দিকেও আছে, বড় দিকেও আছে। তাহলে আপনি এখন এই 9টার সাথে মিলান কোনটা পড়ছে। কেস 4। তাহলে প্যানেল 1 হচ্ছে কি আমার কেস 4। প্যানেল 2, প্যানেল 2 কোনটা? এটা তিন দিকে আছে, কোন দিকে নাই আগে সেটা বের করেন। শর্টে নাই। তাইলে আমি এখন এটা যদি ছবিটা দেখি তাহলে কোনটা হবে বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ 8 নাম্বার। 8 নাম্বারে কোথায় নাই? উপরের দিক না, ওই উপর দিক হিসেবে লগে নাই। আর আমার কোন কেসটা শর্টে নাই, তাহলে শর্টে নাই কোনটা? 9 নাম্বার কেসটা। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার এখানে প্যানেল 2 কত হবে? 9। হ্যাঁ কোনটা? এটা তো আমি বানাইছি, এটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনার করতে এটাই লাগবে। কিন্তু এইটা কিভাবে হইছে এইটা যদি জানতে চান সেটা বিশাল বড় ব্যাপার। মানে এটার জন্য আপনাকে আরসিসি পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে কিভাবে ডিজাইন আছে। আমি আপনাকে দেখা দিচ্ছি যে এইভাবে আপনার কাছে বসায় যাবেন। 5টা হইলে কপি করে নিয়ে যাবেন, 6টা হবে এখান থেকে করবেন, এই দেখা দিচ্ছি। কিন্তু না, এখানে কাজ পারতে হলে আপনাকে তো অবশ্যই এটা ডিজাইন কেমনে হইছে সেটা জানতে হবে। না না, উনি এটা জিজ্ঞেস করেন নাই। বলতেছে যে এইখানে আমি কেস সিলেক্ট যে 9 দিয়ে দিলাম, এখন এই 9 দিলে সে কিভাবে, মনে করেন এখানে তো একটা কাজ তো করছে, এই কাজটা করলো। হ্যাঁ এইটা এই 9 দিলে এটা কোন কাজটা করে নিয়ে আসলো। যেরকম এখানে আমি বলিনি আগে, এক্সেল খুব সহজ ফর্মুলাও আছে, খুব জটিল ফর্মুলাও আছে। আমার মাস্টার্সের কাজ সম্পূর্ণ এক্সেল, মানে আমি এক্সেলের অ্যাডভান্স ইউজার। অ্যাডভান্স কিছু কাজ করতে হয়, যেরকম এখানে কিছু প্রোগ্রামিং করা আছে। এই 9 নাম্বার কেস মানে হচ্ছে গিয়া আমার ওই টেবিলের 9 নাম্বার কেসের যে কোএফিশিয়েন্ট মোমেন্ট সেটা পিক করে নিয়ে এখানে বসানো আছে। তো এই কাজগুলো আসলে কিভাবে করছে এইটা আমি আপনাকে এখন শিখাতে গেলে অনেক লাগবে, সময় লাগবে। এগুলো আমি শিখাবো। কেন কাজ হবে না কেন? আপনি এখানে বসায় দিবেন, আমরা সব বের হয়ে যাচ্ছে। রড কত লাগবে, স্পেসিং কত লাগবে, সব তো বের হয়ে যাচ্ছে। লিংক করা আছে কি এই প্যানেল 6টা হয়ে যাবে? টান দিলেই 6টা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অথবা সেগুলো আমি আপনাকে দেখা দিতে পারবো। 6টা যদি হয় আপনি প্র্যাকটিক্যাল নিয়ে আসলে আমি আপনাকে দেখাই দিব যে এই হবে। আপনাকে এখন আমি যখন এই ফাইলটা দিয়ে দিব আর আপনি যখন আপনার ওই প্র্যাকটিক্যালটা করতে বসবেন তখনই বুঝতে পারবেন ঘটনা কোথায় ঘটতেছে। এটা আপনি যত টান মারবেন তত বড় হবে। হ্যাঁ, সূত্র একইভাবে চলে থাকবে। অথবা আপনি 5টা একটাই করলেন, আবার কপি করলেন, 5টা আরেক জায়গায় করলেন, কোনো সমস্যা নেই। সেটা মানে সবই করা যাবে, কোনো সমস্যা নেই। মানে আপনি যদি এখানে হাত না দিতে চান, হাত না দেওয়াটাই বেটার। আর সাধারণত 4-5টা বেশি স্ল্যাব আসলে আপনার ওই আপনি কত বড়ই বিল্ডিং ডিজাইন করবেন আপনি আমরা বলেন। এখানেও তো 12টা প্যানেল আছে, কিন্তু আমার কেস কিন্তু 5টা বা কেস 4টা এখানে, বুঝতে পারছি? এগুলো শিখতে হলে আপনাকে পড়ালেখা খুব মনোযোগ দিয়ে করতে হবে, সত্য কথা। আপনারা তো আউটপুটটা নিচ্ছেন, ঠিক আছে, এর ভিতরে ইনপুট কিন্তু অনেক কিছু আছে। ঠিক আছে, ওই যে ইটেলদের মধ্যে টিম দিতে যখন হয়ে যাচ্ছে ওটার মতো কাজ আছে না, ও কাজ করতেছে না। ডিটেইলিং তো এখনই শিখবেন কেন? আপনাদের এখনো ডিটেইলিং শুরুই হয়নি। ঠিক আছে, আচ্ছা এবার প্যানেল 3। প্যানেল 3 কি রকম? হ্যাঁ প্যানেল 3 দেখেন, প্যানেল 3 কোনটা? 8 নাম্বার কেস। আচ্ছা, আর প্যানেল 1টা, সরি প্যানেল 4 মানে চতুর্দিকেই আছে কেস 2। এই আপনার কষ্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি যে কোথায় কোথায় কি কি চেঞ্জ করতে হবে। হলুদ জায়গাগুলোকে প্যানেল 3 তে বললেন কত? 8 নাম্বার কেস। আর এটা হচ্ছে কি 2 নাম্বার কেস। আর এটা আমার এখন আপাতত দরকার নাই। ঠিক আছে, এই হচ্ছে কি আমার 4টা প্যানেল। সে এখানে অটোমেটিক ভাবে অনেক কিছু করছে, অনেক ক্যালকুলেশন আছে। ঠিক আছে, এখন হ্যাঁ বলেন। হ্যাঁ
যেটা আপনার কাছে নিচে দেওয়া ছিল 20 এবং ও আচ্ছা সরি স্প্যানই দেইনি। হ্যাঁ এই প্রত্যেকটা শর্ট স্প্যান ছোটটা হচ্ছে কি 20 আর এটা হচ্ছে 25। সাধারণত দেখেন এটা লেখা আছে শর্ট ক্লিয়ার স্প্যান, আপনি চাইলে ওই যে 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিট কমায় নিয়ে এটাকে 19 আর 24 করতে পারেন। ঠিক আছে, এই বিম আছে, বিমের থেকে ক্লিয়ার করলে তো ছোট হয়ে যাবে, তাই আপনি 19 আর 24 করে দিতে পারেন, অত আহামরি কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমি ধরলাম এটা 19 এটা 24 সাপোজ, যেহেতু ক্লিয়ার স্প্যানের কথা বলছে প্রত্যেকটা 19 24 19 24 19 24 মানে আপনার যাই করেন না কেন আপনার এই হলুদ এই পজিশনটা আপনাকে চেঞ্জ করতে হবে, আর কিছু চেঞ্জ করতে হবে না। এরপরে অঙ্ক যেভাবে করছে সে কি কি করছে, এখানে অনেক কিছু করছে, এগুলো আপনার দেখার কোনো দরকারই নেই। হ্যাঁ হ্যাঁ দেখবেন কোনটা, দেখবেন হচ্ছে গিয়া লাস্টের রেজাল্ট এই যে রেজাল্টটা, এই সবুজ পার্টটা মানে দেখতে হবে আপনাকে, সবুজ পার্টটা এই বোর্ডটা পার্টটা আর এই যে এখানে কিছু সবুজ আছে, তার মানে আপনার প্রত্যেক জায়গার ওই মোমেন্ট গুলো বলে দিছে। প্রত্যেক জায়গার মোমেন্ট বলার পরে প্রত্যেক জায়গার আপনার স্টিলও বলে দিছে। আপনি মনে করেন এই 1 নাম্বার কলাম, ওই 1 নাম্বার স্টেপটার কথা চিন্তা করেন, এস এই এটাতে কি বলে দিছে সেটা বলে দিচ্ছে। এখানে লেখা আছে এম এ নেগেটিভ, এ নেগেটিভ মোমেন্ট নেগেটিভ, নেগেটিভ মোমেন্ট কোন দিকে, এ দিকে, এ দিক কোনটা, ছোট দিকটা। ঠিক আছে, তার মানে আমি আসলে কোন দিকের কথা বলতেছি, আমি কথা বলতেছি হচ্ছে গিয়া আমি যদি রিইনফোর্সমেন্টের দিকটা চিন্তা করি, আমার এদিকে রড লাগবে, আমার এদিকে রড লাগবে, ঠিক আছে। না এটা আমার রড কোথায় কত লাগবে এটা দিয়ে দিই, ঠিক আছে। দেখেন এটাই তো প্যানেলটা ছিল নাকি, এই প্যানেলটা ছিল না কর্নারের 1 নাম্বার প্যানেলটা, 1 নাম্বার প্যানেলের এই দিকটা, এ দিক মানে কি, এ দিক মানে ছোট দিকটা, আর বি দিক মানে বড় দিকটা, ছোট দিক মানে এই দিকটা। এই দিকে 3টা পজিশন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা পজিশন আছে না, এই পজিশনটাকে চিনতে হবে। আমি যদি বলি নেগেটিভ পজিশন, কোনটা নেগেটিভ পজিশন বলুন, এইটাও নেগেটিভ পজিশন, এটাও নেগেটিভ পজিশন, দুটো তো নেগেটিভ পজিশন, দুই সাপোর্টে তো নেগেটিভ পজিশন। আমি যদি বলি নেগেটিভ কন্টিনিউয়াস পজিশন আর নেগেটিভ ডিসকন্টিনিউয়াস পজিশন, কোন দুইটা পজিশন, নেগেটিভ কন্টিনিউয়াস পজিশন এটা হচ্ছে নেগেটিভ কন্টিনিউয়াস পজিশন, যেটাকে নরমাল নেগেটিভ পজিশন বলা হয়। আর নেগেটিভ ডিসকন্টিনিউয়াস বলে দিবে নেগেটিভ ডিসকন্টিনিউয়াস পজিশন যদি থাকে। ঠিক একইভাবে আপনারা যদি এই এটা কোন দিক, এই দিক, স্যার এগুলো তো এটা কোন পজিশন, নেগেটিভ পজিশন, নেগেটিভ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পজিশন, এটা কোন পজিশন, নেগেটিভ কন্টিনিউয়াস পজিশন, নেগেটিভ কন্টিনিউয়াস পজিশন, এটা কোন পজিশন, মিড পজিশন, পজিটিভ পজিশন। তাহলে আপনাকে দেখেন এই ডিজাইনে এই রড গুলোই বলে দিছে আপনার কি পরিমাণ রড লাগবে, এটা সরাসরি বলে দিছে। পজিশন গুলো চিনেন নি, রডের পজিশন চিনেন নি, আপনি কি বললেন, আপনি বললেন না, আচ্ছা এই পজিশন গুলো বুঝেননি, একটা প্যানেলে এটা তো বুঝছি স্যার। হ্যাঁ আচ্ছা আগে এটা তো বুঝছেন, ক্লিয়ার হবে ক্লিয়ার। একটা প্যানেলে এই দিক দিয়ে যদি যান তাহলে এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ। আবার এই দিক দিয়ে গেলেও একই রড, এখানে উপরে মানে নেগেটিভ, এর নিচে এটা পজিটিভ, এখানে উপরে নেগেটিভ, এখানে উপরে নেগেটিভ, এখানে নিচে পজিটিভ, এখানে উপরে নেগেটিভ। কোথায় কত রড দরকার এটাই বলে দিছে এই ছবিতে। অথবা হ্যাঁ 0.13 ওখানে লাগবে, 0.13 ইঞ্চি স্কয়ার প্রতি ফিটে, প্রতি ফিটে 0.13 ইঞ্চি স্কয়ার রড লাগবে, এটাই বলে দিছে ওখানে। এখানে আপনাকে এমন ভাবে রড দিতে হবে যাতে 0.13 ইঞ্চি স্কয়ার প্রতি ফিটে লাগে, এরিয়া অফ স্টিল। এই হচ্ছে ডিজাইন, এমন কথা হচ্ছে ডিটেইলিং করবেন। আপনি রড এখন আপনাকে ফেলাই দিতে হবে, রড ইচ্ছা মতো ফেলাবেন, ফেলাই দেখবেন ওখানে ফুলফিল করছে নাকি। সাধারণত 3 নাম্বার বা 10 নাম্বার 10 মিলি অথবা 12 মিলি ইউজ করে, আমি ধরলাম 10 মিলি ইউজ করলাম। এই এখান থেকে স্পেসিং আপনাকে বলে দিছে, কোথায় বলে দিছে,
এই যে ধরলাম আমি বার ইউজ করছি, এখানে লেখা আছে, আচ্ছা ঠিক আছে, এখানে বার 3 নাম্বার বার, 3 নাম্বার বার মানে 10 মিলি, মিলিমিটার হিসাবে। হ্যাঁ, সুইটেবল হচ্ছে যে সাধারণত আপনাকে বলে দিচ্ছে মিনিমাম 3 নাম্বার ডায়া ইউজ করা যাবে, আপনি ম্যাক্সিমাম 5 ইউজ করতে পারবেন। 16 মিলি সাধারণত ইউজ করেন, 3 নাম্বার 12 মিলি, 10 মিলি 12 মিলি ইউজ করেন, ঠিক আছে, এতেই কভার করে যায়। এর থেকে বেশি সাধারণত যেগুলো লাগে সেগুলো হচ্ছে ফ্ল্যাট প্লেটে, ঠিক আছে, ফ্ল্যাট প্লেটে, ফ্ল্যাট স্ল্যাবে এরকম মোটা মোটা বার ইউজ করতে হয়, কলাম স্টিপে, মানে যেটা হচ্ছে কলাম মানে তাকে দিয়ে করা হয়, ঠিক আছে, সেই স্টিপে মোটা মোটা রড ইউজ করতে হতে পারে, আর মানে কভার করে। ফাইন 30 আসলো ওটা কি ভাবে পরিমাণ? হ্যাঁ, এটাই বলতেছি, আপনাকে বলছে এস, আপনাকে দেখে চিনতে হবে নেগেটিভ কোন দিকে, এ দিকে, কি এটা, হ্যাঁ রাখেন রাখেন, দেখেন এস 0.30, আসলে এটা 0.29 সামথিং আছে, এটা কোন পজিশন আপনি বলেন দিন, এস নেগেটিভ কোন পজিশনটা, ওখানে লেখা আছে এ দিকে, তার মানে এই দিক বরাবর, এবং এখানে ডিসকন্টিনিউয়াস লেখা নেই, তার মানে কি কন্টিনিউয়াস পজিশন, তাই তো, তার মানে এই যে 0.3, আসলে এটা 0.3 না, আপনি দশমিক বাড়ালে দেখবেন 0.29 সামথিং আসে, ওইটাই দেখেন এখানে বোঝার সুবিধার্থে এই যে বসানো আছে, এটা মোমেন্ট না রিইনফোর্সমেন্ট, এই যে 0.29 0.29520 এখানে অনেক বড় করে আছে, এটাই রাউন্ড করে দেখবেন আসে কত 0.3, তার মানে এই পজিশনটার কথা বলছে, কিন্তু আপনাকে আগে এটার সাথে সামঞ্জস্য হইতে হবে যে কোন পজিশন, আপনাকে বললেই চিনতে হবে তো, কেন রড ডিটেইলিং করতে গেলে আপনাকে ওই প্রতিনিয়ত ওই পজিশনগুলোতে রড ডিটেইলিং করতে হবে। এ 20 না স্যার, হ্যাঁ এ দিক মানে 20, ওই 20 এর দিকে নেগেটিভ পজিশনে 0.30 আমার রড লাগবে। আমি যদি এটাকে স্পেসিং বের করি তাহলে স্পেসিং বের করার ফর্মুলা খুব সহজ, এটা আপনার হাতেই শিখতে হবে, মানে এখানেও করা আছে সমস্যা নেই, কিন্তু আপনাকে হাতে একটা ফর্মুলা শিখতে হবে, আমি কত ইঞ্চি পর পর কত রড দিলে কত ইঞ্চি পর পর আমাকে বসাইতে হবে, এটাই স্পেসিং, ঠিক আছে। স্পেসিং এর ফর্মুলা হচ্ছে কি, স্পেসিং ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়া 12 ইনটু এরিয়া প্রোভাইডেড ডিভাইডেড বাই এরিয়া রিকোয়ার্ড। স্পেসিং 12 ইনটু এরিয়া প্রোভাইডেড ডিভাইডেড বাই এরিয়া রিকোয়ার্ড, যেরকম আমার ওখানে রিকোয়ার্ড কত বলেন দেখি, আমার এই মাত্র যেখানে আসলো রিকোয়ার্ড করতে, মানে আমার দরকার কত 0.30 ইঞ্চি স্কয়ার, এখানে এরিয়া রিকোয়ার্ড কত ছিল, এরিয়া রিকোয়ার্ড 0.30 ইঞ্চি স্কয়ার প্রতি ফিটে, মানে 1 ফিট স্ট্রিপ পর দিতে হবে। এখন আমি প্রোভাইড করব প্রোভাইডেড, এরিয়া প্রোভাইডেড হচ্ছে কি, আমি যদি বলি নাম্বার 3 বার, তাহলে এর এরিয়া কত 0.11 ইঞ্চি স্কয়ার, অথবা 10 মিলি যদি বলি তাও একই, যদি আমি 10 মিলিমিটার হিসাব করি, মিলিমিটার এটা হচ্ছে 0.105 ইঞ্চি স্কয়ার, যেটাই বলেন না কেন, মানে 0.11 ইঞ্চি স্কয়ার। তার মানে আমি এখন স্পেসিং বের করতে পারবো না, স্পেসিং কার জন্য 12 ইনটু এরিয়া প্রোভাইডেড, আমি প্রোভাইড করলাম কত 0.105, মানে 10 মিলি বাড়ি প্রোভাইড করলাম, আর আমার লাগবে কত 0.30, তাহলে কত আসে দেখেন, কোনটা, এটা 3 নাম্বার বারের এরিয়া কত এটা বলা হয়েছে, একটা চার্টই আছে যে কত মিলি বারের এরিয়া কত, এটা আপনি এই চার্ট দেখে বুঝতে পারবেন। মাইল স্টিলের চার্ট আছে আমাদের বাজারে, মিলিমিটার হিসেবে বার করা যায়, এটা হচ্ছে মিলিমিটার হিসেবে, আবার আগে সুতার হিসাবে করতো, 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতার হিসাবে, মিলিমিটার হিসেবে সরি 0.1 করে তাই না, 10 মিলি বারের এরিয়া কত 0.1, আচ্ছা এটা তাহলে না 10 নাম্বার বার, 10 মিলি বার,
প্রোভাইড মানে আমি কোন বারটা প্রোভাইড করতেছি। 10 মিলি বার প্রোভাইড করতে পারি, 20, এখানে তো আর অত হবে না, 10 মিলি 12 মিলি। তো 10 মিলির এরিয়া কত? 0.12। আপনি যদি চান যে আমি এরিয়া জানতে চাই প্রত্যেক বারের, তাহলে এখানে আমার চার্টও আছে, ওই এক্সেল ফাইলের মধ্যে চার্ট আছে। 12 মিলির এরিয়া কত? 0.18। ঠিক একইভাবে 3 নাম্বার বারের এরিয়া কত? 0.11। 4 নাম্বার বারের এরিয়া কত? 0.20। এটাই, আর কিছু না। আমার যেহেতু আপনি ডিটেইলিং করার সময় কিন্তু এখন মিলিমিটার হিসেবে ডিটেইলিং করে, আগে দেখবেন নাম্বারের হিসেবে ডিটেইলিং করতে। এখন অনেক ফার্ম আছে নাম্বারের হিসেবে ডিটেইলিং করে, ওই 3 নাম্বারের তারা 10 মিলি বার ধরে হিসাব করে। যাই হোক, আমরা এখন যেহেতু মিলিমিটার হিসেবে ডিটেইলিং করতেছি, তাহলে মিলিমিটার হিসেবে 10 মিলি বার মানে হচ্ছে কি আপনি 0.12 মিলি 0.12 ইঞ্চি স্কয়ার আপনি রড প্রোভাইড করলেন। স্পেসিং কত আসলো? 12 ইনটু এরিয়া প্রোভাইডেড। এরিয়া প্রোভাইড করলাম কত? আমি 3 নাম্বার 10 মিলি বার প্রোভাইড করলাম। 10 মিলি বারের এরিয়া কত? 0.12। আর আমার দরকার কত ওই পজিশনে? 0.30 দরকার ওই পজিশনটা। তাহলে আমার এখন স্পেসিং বের হয়ে যাবে না? কত আসে স্পেসিং? কত দেখেন। এইভাবে আপনি এখন ডিটেইলিং করবেন বসে বসে। এটাই হচ্ছে কি আপনাদের ভাষার কাজ, এক সপ্তাহ ধরে বসে বসে ডিটেইলিং করবেন। গুলায় ফেলবেন দেখি তো। আসলে আপনাদের বললাম না, আপনাদের এই এক স্ল্যাবের ক্লাস হয় হচ্ছে 3টা। ঠিক আছে, এক স্ল্যাবের ক্লাস হয় 3টা। এটার মধ্যে আপনারা শিখেন থিওরি, যার মধ্যে পুরো অঙ্ক আপনি জীবনও করতে পারবেন না। আপনি যখন ক্লাসে থিওরি শিখবেন, পুরো অঙ্ক করার কোনো পসিবিলিটিস নেই। প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল ক্লাস সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ, ইঞ্চি স্কয়ার বলেন। সরি, এটা ইঞ্চি আসবে, ইঞ্চি। 4.4 ইঞ্চি, যেটাকে আমি বললাম 4 ইঞ্চি। স্পেসিং বাড়ানো যাবে না, কিন্তু স্পেসিং কমাইতে হবে। মানে আপনার স্পেসিং আসলে 4.5, আপনি বললেন ঠিক আছে 5 ইঞ্চি স্পেসিং দিয়ে দিই, তাহলে তো হলো না। আপনি স্যার আমার 4.5 থেকে তখন তো আমার কিছু 7-8 তখন তো বলতে পারবেন না। আপনার যেটা আসবে এখানে আনসার, সেটা সবসময় লোয়ার রাউন্ডিং করতে হবে, মনে রাখবেন, লোয়ার, নট আপার। এর মানেটা কি? আপনি সাপোজ মনে করেন আপনার এখানে 4.5 ইঞ্চি পর পর আপনার রড দরকারি, এটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে রড দরকারি। আপনি কত দিবেন না দিবেন সেটা পরের বিষয়। আপনি এখানে 4.5 যখন এক্সট্রা টপ দিবেন, তখন দেখবেন গ্যাপ আরো কমে 3 ইঞ্চি হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনার কথা হচ্ছে কি এখানে আমাকে অবশ্যই 4.4 ইঞ্চি দিতেই হবে। আপনি যদি এখন বলেন 4.4 ইঞ্চি, আপনি রাউন্ডিং এর সিস্টেমে যদি এখন বলেন 5 ইঞ্চি পর পর দিলেন, তাহলে মানে আপনি রড কম দিলেন। বুঝতে পারছি? স্পেসিং বাড়ায় দেওয়া মানে কেন রড কম দিচ্ছে? ইসে চিন্তা করেন, মানে এটাকে নরমালি একটা ইসে চিন্তা করেন যে আপনি যদি রড আপনার কম মানে দিতে হয়, আপনি যদি রড বাঁচাতে চান, তাহলে আপনি কি দিবেন? স্পেসিং টেনে টেনে বড় করবেন, রডের পরিমাণ কমে যাবে। এখানে বড় করা যাবে না, এখানে এই জন্য এমনিতেই কমে যাবে, রাইট? সো এখানে আমাকে বলে দিচ্ছে যে আমাকে কোড বলে দিচ্ছে, মানে ডিজাইন বলে দিচ্ছে আপনাকে 4.4 ইঞ্চি আপনাকে ওখানে অবশ্যই স্পেসিং থাকতেই হবে। এর থেকে কম দিতে পারেন, এর থেকে বেশি আমি সেফ সাইজে থাকলাম, এর থেকে বেশি আমি দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি? এই এখন আপনি বসে বসে বাইর করেন যে কোথায় কত স্পেসিং লাগবে। আপনার এই এক ইসে এক দেখায় বুঝে যাবেন যেখানে আপনার কোথায় কত স্পেসিং লাগবে। ওই জায়গায় আমি যে ক্যালকুলেট করছি 4.4 এখানে তো রাউন্ড করে নিচ্ছে। ঠিক আছে, রাউন্ড করার আগে এখানে বহু ক্যালকুলেশন করছে। ঠিক আছে, অত দরকার নাই। ওই জায়গাটায়, কোন জায়গাটার কথা বলতেছি? এই যে নেগেটিভ পজিশনে, এ এর দিকে নেগেটিভ পজিশনে আমার 4 ইঞ্চি স্পেসিং আমাকে দিতেই হবে। এটা কিন্তু ডিজাইন বলতেছি, ডিটেইলিং কিন্তু আলাদা। ওখানে দিতে হবে 4 ইঞ্চি, আমার ওর থেকে কমও হতে পারে, করতে পারে, বাট আমার ওখানে অবশ্যই 4 ইঞ্চি আমাকে দিতেই হবে। এস পজিটিভ, এ পজিটিভ এর মানে কোন জায়গাটা? মিডলে। কোন জায়গাটার কথা বলতেছি? এই যে জায়গাটা, এই জায়গাটা এর দিকে মিডল তো ওইটাই। এটাও তো হতে পারতো, এটাও তো হতে পারতো, এটা তো এইদিকে, রাইট? এই জন্য ডাটাগুলো মিলাবেন কোথার সাথে কোনটা মিলছে, ছবির সাথে ওটা মিলাতে মিলাতে বুঝে যাবেন যে কোথায় আসলে পজিশনটা বুঝাচ্ছে। এখন আসেন প্যানেল 2 এরও তো নেগেটিভ আছে। প্যানেল 2 এর নেগেটিভের এরিয়া কত দরকার? 0.31। একই জায়গায়, একটা হচ্ছে সাপোর্টের ওই পার, একটা হচ্ছে সাপোর্টের এই পার। এই জায়গায় স্পেসিং আসছে 4 ইঞ্চি, এই জায়গায় স্পেসিং আসছে 3 ইঞ্চি। জায়গা তো সেম, তারপরে কোনটা দিবেন? ওই জায়গাতে একটা রডই টানবেন, কোনটা? 0.31 এর জন্য টানতে হবে, মানে 3 এর জন্য টানতে হবে। ওটা পজিশন ওই জায়গায়, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা গভর্ন করবে আর কি। তার মানে স্পেসিং যেটা কম সেটা গভর্ন করবে। ঠিক আছে, তার মানে আমাকে এই জায়গায় যখন আমি রডটা
এই জায়গায় হিসাব করব এখানে সাধারণত খেয়াল করে দেখেন মিড স্প্যানের থেকে সাপোর্টে আমার রডের পরিমাণ বেশি আসতেছে এই কারণে মিডের থেকে সাপোর্টে আমার এক্সট্রা টপ চলে আসে মানে দুটো যে ক্র্যাঙ্ক করে দেই এই ক্র্যাঙ্কের মধ্যে দেখা যায় আমার দুটো এক্সট্রা টপ চলে আসে অথবা তিনটা এক্সট্রা টপ চলে আসে এরপরে ডিটেলিংয়ের সাথে মিলাবেন দেখবেন যে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে যে হ্যাঁ যেরকম এই জায়গায় যখন আপনি রড ফেলাবেন তখন কোন দুটোর জন্য দেখবেন 0.21 এর জন্য দেখবেন না 0.3 এর জন্য দেখবেন 0.3 এর জন্য আপনি রড ফেলাবেন ঠিক আছে এখন আসে রড ফেলাবেন কিভাবে মাঝখানের এই পজিশনটা যেরকম 4 নাম্বার প্যানেল যদি ক্র্যাঙ্ক বার সিস্টেমে যান নিচে তো আমার রড লাগতেছে ঠিক আছে কন্টিনিউয়াস আপনি নিচে রড টেনে যান কন্টিনিউয়াস আপনি সবসময় ডিজাইন ডিটেইলিং করা শুরু করতে হয় মিড স্প্যান থেকে যদি আপনি ক্র্যাঙ্ক বার সিস্টেমে যান আর স্ট্রেট বার সিস্টেমে গেলে তো আপনার তো যে কোনো জায়গায় যে জায়গায় যতক্ষণ দরকার ততক্ষণ শতখানি দিবেন এখানে আপনার 4 ইঞ্চি পরপর দরকার এখানে যখন 6 ইঞ্চি পরপর আপনি এখানে 6 ইঞ্চি পরপর নিয়ে গেলেন এখানে দরকার আপনার 4 ইঞ্চি পরপর আপনি 4 ইঞ্চি পরপর নিয়ে গেলেন কারণ এইবারে কোনো কানেকশন নেই তাহলে আপনি যে যত খুশি সেরকম স্পেসিং দিতে হবে যখনই ক্র্যাঙ্কে দিবেন তখনই প্রবলেমগুলো হয় কারণ কি এখানে আপনি 6 ইঞ্চি পরপর দিবেন আপনি অল্টারনেট ক্র্যাঙ্ক করে গেলেন মানে দুইটা নিচ দিয়ে যাবে একটা উপরে যাবে ঠিক তার মানে হচ্ছে আমি যেভাবে বলি যে একটা নিচ দিয়ে যাবে দুটো উপরে দিয়ে যাবে আমি যখন তার দুদিন থেকে যখন তার কন্টিনিউয়াস রডটা কাম করতে হ্যাঁ এবার দুদিন পর কন্টিনিউয়াস রড হ্যাঁ বলতে বিল্ডিং করতে তো বলেন না হ্যাঁ এটা একটা রড প্রাইমারি একটা রড থাকবে যেটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে ঠিক আছে ফুল এরপরে রডটা এখান থেকে গেল এই যে এখানে ক্র্যাঙ্ক হয়ে গেল এল বাই 4 এ যায় ক্র্যাঙ্ক হয়ে গেল আবার একটা ফুল রড টেনে গেল আবার একটা টেনে যায় আবার একটা ক্র্যাঙ্ক চলে গেল এখন হ্যাঁ মানে এটাকে বলা হয় অল্টারনেট ক্র্যাঙ্ক সিস্টেম মানে একটা স্ট্রেট চলে যাবে এর পরেরটাই আবার একটা ওই সাপোর্টে যে উপরে উঠে গেছে আবার একটা স্ট্রেট চলে গেল আবার এর পাশে একটা সাপোর্টে যে উপরে উঠে গেল এখন প্রবলেম হচ্ছে যে দেখেন এখানে মনে করেন 6 ইঞ্চি পরপর আসছে বা 10 ইঞ্চি পরপর আসছে সাপোজ ভাবি দেখেই নি এই পজিশনটার নাম কি বলেন আমি মাউস যেখানে ধরছি সেই পজিশনের নাম কি বি পজিটিভ রাইট তাইলে ওই বি পজিটিভের জায়গাটা দেখেন বি পজিটিভ কত ইঞ্চি পরপর লাগবে রড 10 ইঞ্চি পরপর ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে 10 ইঞ্চি পরপর রড দিলাম এখানে 10 ইঞ্চি এখানে দেখেন সব জায়গায় 10 ইঞ্চি পরপর লাগতেছে আলটিমেটলি 10 ইঞ্চি পরপর আমি রড ফেলা গেলাম এর মধ্যে একটা আছে যেটা এল বাই 4 এ যায় ক্র্যাঙ্ক উঠে যাচ্ছে একটা উঠে যাচ্ছে একটা সোজা চলে গেল আরেকটা উঠে যাচ্ছে আরেকটা সোজা চলে গেল তাহলে সাপোর্টে যায় আমি বলছি উপরে রড দেব উপরে আমার রড হলো কয়টা দুইটা হলো এই একটা এরপর তো নিচে চলে গেছে এরপর আরেকটা মানে এই উপরে দুটো গ্যাপ হলো কত বললে 20 ইঞ্চি বুঝতে পারছি যেটা একটা তল দিয়ে চলে গেছে আর এরপরটা উপর দিয়ে গেছে এরপরটা উপর দিয়ে গেছে তাহলে একটা ক্র্যাঙ্ক থেকে একটা 20 একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব কত হলো 20 আমার স্পেসিং লাগবে 5 ইঞ্চি এখন আমি কি করব এক্সট্রা টপ বসাবো কয়টা এক্সট্রা টপ লাগে এটা নরমাল হিসাব কয়টা এক্সট্রা টপ লাগে 5 এর থেকে কমে নামানোর জন্য ওই কয়টা এক্সট্রা টপ দিয়ে ডিটেইলিং করে দেন শেষ এই হচ্ছে কি স্ল্যাব ডিজাইন কমাইতে হবে আমার এখানে কিছু আগে বের করলাম না যেমন 5 ইঞ্চি বা 4 ইঞ্চি লাগবে আমার এখানে কত হয়ে বসে আছে 20 এখানে আমি তিনটা এক্সট্রা টপ বসালাম তাহলে গ্যাপ কত হইলো হিসাব করেন তিনটা যদি দেই তাহলে আমার চারটা গ্যাপ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা 5 ইঞ্চি করে গ্যাপ হয়ে গেল আমার আরো যদি লাগে তাহলে আমাকে চারটা দিতে হবে ঠিক আছে অথবা এখানে একটা টেকনিক আছে ওর থেকে রডের ডায়ামিটারটা বাড়ায় দিয়ে করে ফেলে আমি তিনটাই দিব সাপোজ আমি তখন ডায়ামিটার বাড়াই দেব 12 মিলি ডায়ামিটার দিব যদি কাছাকাছি আসে 12 মিলি ডায়ামিটার দিব ওই তিনটা দিয়েই আমার কভার হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে গিয়া ডিটেইলিং আমার দেখতে হবে যে অল্টারনেট ক্র্যাঙ্ক সিস্টেম আছে তাহলে এই কষ্টটা করতে হবে আর যদি স্ট্রেট বার সিস্টেমে যাতে এরকম কষ্ট নাই এখানে কত লিখে দিবেন খালি 10 মিলিমিটার ডায়াবার এট দ্য রেট অফ 10 ইঞ্চি সেন্টিমিটার এখানে ডানকে লিখে দিবেন 10 মিলিমিটার ডায়াবার এট দ্য রেট অফ 4 ইঞ্চি সেন্টিমিটার এখানে যেরকম আছে এখানে মোটামুটি একই রকমই আসে দেখেন এখানে মোটামুটি একই রকমই আসে এখানেও দিতে হবে এখানে দিতে হবে এখানে দিতে হবে ঠিক আছে ক্র্যাঙ্ক বার সিস্টেম এসে ঝামেলা ক্র্যাঙ্ক বার সিস্টেম যদি অল্টারনেট ক্র্যাঙ্ক উঠে দিচ্ছে তখন আপনাদের দেখতে হবে এখানে তিনটা দাগ দিয়ে বলবেন তিনটা এক্সট্রা টপ বা দুটো দাগ দিয়ে বলবেন দুটো এক্সট্রা টপ 10 মিলিমিটার ডায়ার 2 এক্সট্রা টপ বিটুইন অল্টারনেট ক্র্যাঙ্ক অথবা যে যেভাবে লেখে একটা দাগ দিয়েও বলতে পারে এখানে তিনটা এক্সট্রা টপ আছে কোনো সমস্যা নেই ডিটেইলিং কাগজ নিয়ে বসবেন দেখবেন যা বললাম তাই আছে
হয়তো ফার্ম টু ফার্ম সামান্য কিছু ভেরি করবে। ওই যে কেউ L/4 এ গ্রাইন্ড করবে, কেউ বলবে আমি সাপোর্টের পজিশনে L/5, ওই L/4 আর L/3 হবে, আপনি যেখানেই ঘুরে ফিরে যান না কেন। অনেকটা প্ল্যানেতে এই ছবির সাথে মিলবে না, এই ছবি আপনি দেখার দরকার নেই, আপনি এই ছবিটা দেখতে হচ্ছে কি আপনাকে আমি এতক্ষণ ধরে যেটা পড়ালাম সেটা আত্মস্থ করার জন্য। হ্যাঁ আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম সেটা কি, সেটা হচ্ছে গিয়ে দুই ধরনের সিস্টেম আছে বার স্পেসিং ডিনোট করার। একটা হচ্ছে কি অল্টারনেট ক্র্যাঙ্ক সিস্টেম, আর একটা হচ্ছে স্ট্রেট বার সিস্টেম। স্ট্রেট বার সিস্টেমে কোনো ঝামেলা নাই, এক্সট্রা টপ টুপের কোনো ঝামেলা নাই। স্ট্রেট বার সিস্টেমেও আসবে, ওটা লোড হচ্ছে। স্ট্রেট বার সিস্টেমেও একটা বার একবার ফার্স্ট টু লাস্ট টেনে নিতে হয়, তার পরের বারটা ওই যে লেখাই আছে কত থেকে কেটে দিব আমি, কোথায় কেটে দিব, ওই L/8 এসে কেটে দিব। হ্যাঁ ঠিক আছে, এই জন্য আপনাকে চেয়ারটা ঠিক মতো রাখতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এই হচ্ছে কি ডিটেইলিং। আপনি যেভাবে করেন না কেন, যে কোনো একটা ডিজাইন নিয়ে আসবেন, নিয়ে এসে বসবেন, দেখবেন ঘুরে ফিরে সব সেম। খালি আপনাকে জানতে হবে কিভাবে আমি থিকনেসে বাইর করলাম। মুখে মুখে করা যায়, যা বললাম সব মুখে মুখে করা যায়। বড় প্যানেলটা ধরবেন, ধরে আপনি ওই পেরিমিটার বাই 180 করে বলবেন হ্যাঁ এখানে এই রড। আর আপনি যেহেতু দেখলেন যে মোটামুটি ভাবে আপনার মনে করেন স্ল্যাবের থিকনেস আসছে 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি আমি বলে দিতে পারবো যে ওই মিড স্পেনে 10 ইঞ্চি পর রড থাকে বা 8 ইঞ্চি পর। কেউ যদি ডিজাইন না করে তাহলে মুখে মুখে বলবো 8 ইঞ্চি পর রড থাকবে, মানে থিকনেস যত। হ্যাঁ তাই করো, সফটওয়্যার অ্যানালাইসিস করে যে বলছে হ্যাঁ ওটাই করো, বিসিএস এ তাহলে বেশি যাবে, তাহলে বেশি যাবে, ঠিক আছে। এই যতটা সেভ রাখা যায়, হ্যাঁ এটি যতটা সেভ রাখা যায়, এই আপনারা করতে গেলে প্রবলেমে পড়বেন। কোড না যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত প্রবলেমে পড়বেন না। আচ্ছা, আপনাদের যেটা কাজ আজকে সেটা হচ্ছে গিয়া, আপনাদের কি ছিল, আপনাদের একটা প্ল্যান ছিল না? এই হচ্ছে সেই বিল্ডিংটা। এখানে কয়টা প্যানেল আছে? এই একটা প্যানেল, এখানে আলটিমেটলি 3 ধরনের প্যানেল আছে। হ্যাঁ ওটা তো বলেই দিলাম, ক্যান্টিলিভার স্ল্যাব তো বলেই দিলাম, এটা থিকনেস হবে যত তত। আর ওখানে যে নেগেটিভ মোমেন্টটা আসবে, এখানে একটা মোমেন্ট ক্যালকুলেশনের আছে, এটা আরেকদিন দেখাবো না। ক্যান্টিলিভারের আসলে খুব কঠিন কোনো ক্যালকুলেশন। আপনার যদি খুব নাও পারেন, আমি তাকে বললাম ঠেকার কথা কিছু নেই, আপনার এখানে নেগেটিভে যে পরিমাণ রড আসবে তার থেকে 2টা রড এক্সট্রা বেশি দিয়ে আপনি ক্যান্টিলিভার টেনে দেবেন। আর নরমালি এটা খুব সিম্পল একটা হিসাব আছে, WL²/2। ক্যান্টিলিভারের মোমেন্টের মান হচ্ছে WL²/2। এটা আরেকদিন দেখাই দেব না, 2 মিনিটের ব্যাপার, ঠিক আছে। WL²/2 ধরে যত মোমেন্ট আসবে সেই মোমেন্ট ধরে এরিয়া বের করে দিলেই হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ ফাইনাল রেজাল্টটা হচ্ছে কি, আপনাকে বসে বসে একটু ডিটেইলিং করতে হবে। এই ডিটেইলিংটা এখন আপনারা বাসায় বসে বসে করবেন। কি করবেন দেখাই দিচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, ক্যান্টিলিভারের জন্য আপনার স্ল্যাবের প্যানেলটা হচ্ছে অনেকটা এরকম। এখানে মনে করেন না, এটা বাদ দেন, হ্যাঁ এটা বাদ দেন। এটা ধরলেন S1, এটা ধরলেন S2, এটা ধরলেন S3।
এটা সেম, তিনটা স্ল্যাব, ছোট বড় বের করতে পারবেন। আমি যদি এদিকে বড় বড় রড দেই তাহলে এই পজিশনের নাম কি? যদি এটা ছোট হয় তাহলে সেভাবে এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। ঠিক একইভাবে এদিকে দেওয়ার সময় এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। এদিকে করার সময় এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে দিতে হবে। এদিকে করার সময় এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে। এদিকে করার সময় এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে, এখানে এখানে এখানে। যে S2 যেটা স্যার, হ্যাঁ, সেখানে উপরে যে ইয়েটা আছে সেখানে কিন্তু অর্ধেক জায়গা কিন্তু খালি থাকে না। কোথায়? এখানে সিঁড়ি না, ওটা অত আমি বললাম কত ঝামেলার মতো নাই। তারপরে এখানে স্ল্যাব আছে, এখানে স্ল্যাব আছে, সিঁড়ি ল্যান্ডিংটা আছে না, স্ল্যাব। আপনি অত ই করে লাভ নাই। আপনি ধরবেন এদিকে স্ল্যাব আছে, এদিকে স্ল্যাব আছে, এদিকে স্ল্যাব আছে। আপনি যেটা ধরছেন সেটা একটা যুক্তিগত বিষয়। এটা আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখনও এটাই আমি প্রশ্ন করছিলাম স্যারকে, স্যার আমার তো এদিকে ই নাই, স্ল্যাব নাই থাকতে পারে। মনে করেন এই পোর্শনটায় আমার স্ল্যাব নাই, হতে পারে না, কিন্তু আবার এদিকে স্ল্যাব আছে। তাহলে মেজর যে পোর্শনটা স্ল্যাব কন্টিনিউয়াস যদি হয়ে থাকে তাহলে কন্টিনিউয়াস ধরে নেন। আর বলতে যদি না হয় তাহলে বড় দরকার নেই, ধরবেন ওইদিকে ফাঁকা। ঠিক আছে, এই ওরা ভয় এটা এখানে এখানেও সিঁড়ি আছে, এখানেও স্ল্যাব আছে, তো এখানে এখানে তো আপনার ওই আসেই না ওই জিনিসটা। মাঝে মাঝে এরকম হয়, আপনি যেটা বলছেন এটা হয়। ঠিক আছে, তখন আপনি ওই দিকে যদি আপনি কন্টিনিউয়াস চাইলে ধরতেও পারেন, চাইলে নাও ধরতে পারেন, তাহলে কোন কেসে ফেলবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, এইটাই এখন আপনি আপনি যেটা বলছেন স্যার, এভাবে প্রত্যেকটা স্যারের ডিটেইলস করলাম স্যার। হ্যাঁ, কিন্তু যেভাবে দেখলেন আপনার কাজ কতটুকু হবে ডিটেইলিং আপনি না পারলে সেটাই আমার জানা নেই। হ্যাঁ, আপনি পারলে না পারলে না পারলে আপনার ডিজাইন করবেন যে এইখানে এই পজিশনে এই পজিশনটায় আমার কি পরিমাণ স্পেসিং, কোন বারের কত স্পেসিং দরকার, এখানে আমার কি পরিমাণ কত স্পেসিং দরকার, এখানে আমার কি পরিমাণ কত স্পেসিং দরকার। ঠিক আছে, কিভাবে আপনি এখানেরটাও করবেন, এখানেরটাও করবেন, দেখবেন আসলে আমি বলছি না এখানে যে স্পেসিং আসবে এখানে তার থেকে বেশি আসলে এটাই দিতে হবে। আপনি আপনার কাজটা করবেন, আপনি একটা প্যানেল করে এই 6টা জায়গা, এই তিনটা 6টা জায়গায় কত স্পেসিং দরকার কত বারের সেটা করবেন। ডিটেইলিং আমি আপনাদের পরে দেখা দেব। ডিটেইলিং খুব সহজ। এখন আপনি এই দুটোর মধ্যে কোনটা বেশি সেটা ধরে ডিটেইলিং করবেন, ওটা আপনার নিজের মধ্যে থেকে গ্রো করবে একটা। ঠিক আছে, দেখবেন অটোমেটিক গ্রো করতেছে। আপাতত এটা নিয়ে ঘাড়ানোর কিছু নাই। আপনার কাজ হচ্ছে কি আমার এখানে কত দিতে হবে, সেটা কতবার কত স্পেসিং এ দিতে হবে এটা ফিক্স করা। ডিটেইলিং এ যখন করবেন তখন অটোমেটিক দেখবেন যে ওই স্পেসিং এর থেকে আপনাকে কম দিতে হবে, মানে আপনাকে যেমনি হোক না কেন ওর থেকে কমে বসাইতে হবে। এখন অনেক ট্যাঙ্ক বার লাগে, আপনি যদি 4টার জায়গায় 5টা দিয়ে দেন দেখবেন যে আপনার স্পেসিং 4এর জায়গা থেকে হঠাৎ করে 2.5 নেমে যাবে। আপনার দরকার 3.5, আপনি 3.5 মিলাইতে পারবেন না, এটা কখনো পারবেন না। বাট আপনাকে স্পেসিংটা নামায় নিয়ে আসতে হবে। আপনি এই জায়গায় কত রড, এখানে কি পরিমাণ স্পেসিং, এখানে কত, এখানে কি পরিমাণ স্পেসিং, আপনাকে তো আমি বলে দিছি কোন রড ইউজ করলে কত স্পেসিং হবে, সেই ফর্মুলাও জানেন। এই দিক বরাবর কত এস দরকার, এই দিক বরাবর কত এস দরকার, এটা তো সবুজ চার্টের মধ্যেই আসছে এস এর মানটা। ঠিক আছে, এই ঠিক আছে, থ্যাংক ইউ।